মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের প্রপার কম্বিনেশন, বিবেক, জ্ঞান, মেটেরিয়াল গ্রোথ তথা আমাদের জীবনের যে সমস্ত সেমি বা কোয়াসি যে পার্মানেন্ট ফল প্রদানকারী যে মুখ্য শুভ গ্রহ আছে তাকে বৃহস্পতি হিসাবে চিহ্নিত করা যায়, বা কথাটা উল্টোভাবে বললে বৃহস্পতি এই সমস্ত সর্বপ্রকার শুভত্বের কারকতা বহনকারী। এবারে শুভত্ব কথাটা নিয়ে আপনারা বেশি ভাববেন না, কারণ এই শুভ অশুভ ব্যাপারগুলো খুব আপেক্ষিক। রাহুকেতুকে ছেড়ে দিন, বাকি সমস্ত প্ল্যানেটেরই কিছু শুভ গুণ আছে, কিছু শুভ গুণ নেই। যেরকম একজন ব্যক্তি বিশেষের মধ্যেও কিছু নেচারগত জায়গা রয়েছে। গুরুকে নর্মালি আমরা যে সম্মান প্রদান করি, তাকে যে আসনে প্রতিষ্ঠিত করি, তো তার মধ্যে সাত্ত্বিক গুণের প্রাধান্য অপেক্ষাকৃত বেশি আছে। সেই ধারণা থেকেই আমরা বৃহস্পতির প্রতি এইরকম একটা মর্যাদা আরোপ করি। কিন্তু যদি সর্বাধিক শুভত্ব বা ন্যায়কারক জায়গার পরকাষ্ঠা বলা যায়, তবে সেটা শনি। আমাদের যেহেতু কলিযুগে বসবাস করি, আমাদের মধ্যে কালগত কারণে কিছু ইমপিউরিটি সবার মধ্যেই আছে। ইমপিউরিটি থাকার জন্য আমরা যে শনির কঠোর কারকতা আছে সেগুলোকে প্রপারলি মেনে চলার মতন আমাদের মধ্যে সেই ক্ষমতা, অন্তত আমি অধিকাংশ বলছি, মানুষের মধ্যে সেই ক্ষমতাটার তারতম্য পরিলক্ষিত হয়। সেই কারণে শনিকে বহু ক্ষেত্রেই একটু নেগেটিভ নজরে রাখা যায়, যে একটু কঠোর শিক্ষক, যে তার নিয়মকানুন, বা একজন কঠোর কমান্ডার যে তার কঠোর নিয়মকানুন সবার উপরে প্রয়োগ করবে, এবং মানে উইদাউট হিপোক্রেসি এবং আনবায়াসডভাবে সে প্রয়োগ করবে। সেই কারণে স্যাটার্নকে আমরা বহু ক্ষেত্রে একটা আমাদের সোশ্যাল একটা আসপেক্ট আছে নেগেটিভভাবে দেখার, তো সেই হিসাবে দেখা হয়। কিন্তু গুরুত্বের বিচারে বা শুভত্বের বিচারে স্যাটার্নের গুরুত্ব, মানে সমস্ত শুভত্বের কারকতার বিচারে বৃহস্পতির থেকে অনেক অনেক গুণ বেশি। তো সেই হিসাবে আমাদের মূলত আলোচনা, যেহেতু আজকে বৃহস্পতি তার বক্র ত্যাগ করবে এবং পরবর্তী যে আগামী প্রায় 4 মাস সে মেষ রাশিতে তার গোচর, মার্গী গতির গোচর সংগঠিত করবে, তো সেই হিসাবে আলোচনাটা আমরা জুপিটারে থাকবো। কিন্তু এই বিষয়টা নিয়ে বহু মানুষ প্রশ্ন করেছে বলে আমি শুরুতেই টাচ করে গেলাম। তো যাই হোক, আমি এবার মূল আলোচনায় চলে আসছি। সেটা হচ্ছে, প্রথমে আপনাদের ডেটগুলো বলে দিই। তো ডেটের ক্ষেত্রে বলি যে 31শে ডিসেম্বর সকাল 7টা 8 মিনিটে কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে বৃহস্পতি মেষ রাশিতে ডাইরেক্ট হবে। ডাইরেক্ট যখন হবে তার ডিগ্রিগত অবস্থান থাকবে 11 ডিগ্রি 22 মিনিট 23 সেকেন্ডে, এবং সে কর্কট রাশি নবাংশেই অবস্থান করবে। তো এই অবস্থান বৃহস্পতি প্রথম 5 দিন একেবারে স্তম্ভী অবস্থায় থাকবে, এবং তার সমসপ্তমের বা চতুর্থ দশমের প্ল্যানেট বুধও সেই সময় বকরি থাকবে। বুধ 2 তারিখ 2রা জানুয়ারি সকালবেলা ডাইরেক্ট হবে। তো এই দুজনে মিলে মোটামুটি পরবর্তী 4-5 দিন তাদের পৃথিবীর সাপেক্ষে যে কৌণিক গতি সেটা পরিলক্ষিত হবে, এবং তারপরে তারা ফল প্রদানে উপযুক্তভাবে সমর্থ হবে, যেরকম ফল আমরা ন্যাচারালি আশা করে থাকি। আমি যতজনের সাথে কথা বলেছি, ওভার টেলিফোনে হোক বা সামনাসামনি হোক, তাদের প্রত্যেককেই আমি এই টাইমটা পর্যন্ত ওয়েট করে থাকতে বলেছি। বিশেষত আজকে যখন রেকর্ড করছি 13 তারিখে, তো আজকে থেকে কিন্তু আমি, কারণ বুধ আজকে বকরি হলো, তো সেই হিসেবে আজকে থেকে 2 তারিখ পর্যন্ত 2রা জানুয়ারি, এবং তারপরেও 4.5 দিন মতন সময় কিন্তু খুব একটা অ্যাক্টিভ দেবে না, কারণ সিংহ রাশির নবাংশেও বকরি হচ্ছে, যেখানে বৃহস্পতির অলরেডি দৃষ্টি রয়েছে, জেনারেল দৃষ্টি রয়েছে, পঞ্চম নবমের তার দৃষ্টি। তার ফলে সে একটা আপেক্ষিক এক ধরনের বলতে পারেন যে একটা কনফাইন্ড সিচুয়েশন তৈরি করে রাখবে। এখন আমি সিম্পলি জাস্ট টাচ করে বেরোচ্ছি, আলোচনাগুলো অলরেডি পূর্ববর্তী বেশ কয়েকটি আলোচনায় আমি করে দিয়েছি। তো যাই হোক, বৃহস্পতি ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হয়ে সে আস্তে আস্তে গতি নেবে। প্রথম যে নবাংশ চেঞ্জ হবে, অর্থাৎ কর্কট রাশির নবাংশ থেকে পরবর্তী সময় সে যখন
সিংহ রাশির নবাংশে যাবে সেটা হচ্ছে 3রা ফেব্রুয়ারি, এবং এই দিনটাতে বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র ত্যাগ করে শুক্রের ভরণী নক্ষত্রে তার গোচর সংগঠিত করবে পরবর্তী প্রায় ধরে রাখুন 2.5 মাসের জন্য। এবং ভরণী নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে 17ই এপ্রিল পর্যন্ত। 17ই এপ্রিল বৃহস্পতি 26°40' পৌঁছাবে এবং বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করে কৃত্তিকা নক্ষত্রে প্রথম চরণে প্রবেশ করবে এবং নবাংশে সে স্যাজিটেরাসের ঘরে প্রবেশ করবে। তারপরে আরও 13 দিন সে কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করবে এবং আলটিমেটলি 1 মে বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে পরবর্তী 379 দিনের জন্য সে টরাসে অর্থাৎ বৃষ রাশিতে তার গোচর সংগঠিত করবে। তো আমাদের মুখ্যত আলোচনাটা আজকে মানে সুনির্দিষ্ট থাকবে, সেটা হচ্ছে 30শে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ মার্গী ফেজ থেকে বৃহস্পতি বকরি ফেজ থেকে বৃহস্পতি মার্গী ফেজে যাচ্ছে। তো তারই গতির অবস্থা, কারণ এর আগে যখন বৃহস্পতি অর্থাৎ 4 সেপ্টেম্বরের আগে পর্যন্ত বৃহস্পতির যে প্রায় 21° কাছাকাছি যে মার্গী গতি ছিল মেষ রাশিতে, তুলা রাশির নবাংশ পর্যন্ত এবং ভরণী নক্ষত্রের 3য় চরণ পর্যন্ত, সেটি যখন অবস্থান করেছে তখন কিন্তু সেখানে রাহু ছিল। যদিও রাহু এবং বৃহস্পতির ক্রসিং হয়েছিল অ্যাকচুয়ালি 28শে মে থেকে 30শে মের মধ্যে এই বছরে। তো এই সময় দুজনে 8°র কাছাকাছি মিথুন রাশির নবাংশে এদের ক্রসিং হয়েছে। তো তারপরে যখন ডিস্টেন্স বাড়তে শুরু করেছে তার প্রভাব কমতে শুরু করেছে, কিন্তু প্রভাব কমলেও রাহু যে পথগুলো দিয়ে যায়, যে ডিস্টেন্সগুলো দিয়ে যায়, সেখানে রাহু তার যে পয়জনাস এলিমেন্ট যেগুলো আছে সেগুলো ছড়িয়ে যায়। মনে করুন, আমি উদাহরণ দিয়ে বলছি যে আপনারা দেখবেন বিভিন্ন বর্জ্য পরিবহনকারী গাড়ি যায় রাস্তা দিয়ে, সেগুলো অধিকাংশ সময় ওয়েল কাভার্ড থাকে যাতে রাস্তাঘাটে ময়লা বা জীবাণু যত সম্ভব কম ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো রাহু হচ্ছে সেরকম একটি পয়জনাস জীবাণুর মতন, কিন্তু এখানে সে পূর্ণ ক্ষমতাশালী। কেন ক্ষমতাশালী? রাহু মঙ্গল এবং শুক্রের ঘরে তার কারকতা সব থেকে বেশি, কারকতা মানে তার যে নেগেটিভ গুণ, সে তো নেগেটিভই, সে ভিলেন। তো ভিলেনের কাজ যেটা সেটাই তার ধর্ম অনুসারে সে করবে, কিন্তু তাও তো ভিলেনের কিছু স্ট্রংগেস্ট পজিশন আছে যেখানে তার নেগেটিভ গুণটা অনেক বেশি বেড়ে যায়। তো সেটা মঙ্গল এবং শুক্রের ঘরে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। তার দরুন তার একটা লেগেসি ওয়ার্ক থাকে, অর্থাৎ যে ডিস্টেন্সটা সে বকরি গতিতে কভার করে এসছে, বৃহস্পতি সেই ডিস্টেন্সটাই মার্গী গতিতে কভার করছে। এবার বৃহস্পতি ব্লিচিং পাউডার ছড়াতে ছড়াতে যাবে। বৃহস্পতির যেটা কাজ সেটা হচ্ছে রাহুলকে যদি কেউ কিছুটা কন্ট্রোল করতে পারে তাহলে সেটা একমাত্র জুপিটারই পারে, আর কারোর মধ্যে সেই ক্ষমতা অলমোস্ট নেই বললেই চলে। তো তার ফলে কিন্তু সেটা যখনই সে দেবে, আমি বলেছিলাম রাহুর সাথে জুপিটারের যে দ্বন্দ্ব হবে তাতে রাহুকে বৃহস্পতি অনেকটা কোণঠাসা করবে, কিন্তু তার জন্য বৃহস্পতিরও তো এনার্জি ব্যাংক থেকে এনার্জি নষ্ট হবে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে একটি ক্লাসে যদি 50 জন ছাত্রছাত্রী থাকে, তো তার মধ্যে যদি 2-3 জন খুবই দুষ্টু এবং একটু বেয়াড়া গোছের হয়, তো তারা কি করবে? তাদের কারকতা অনুসারে দুষ্টুমি করবে, ক্লাসটাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। তো মাস্টারমশাই যখন তাদের কন্ট্রোল করবে, তো মাস্টারমশাইয়ের তো পড়ানোর সময়টা 45 মিনিট, তো 45 মিনিটের মধ্যে তাদের কন্ট্রোল করতে 10-15 মিনিট চলে যাবে। তো এই 10-15 মিনিটের যে ক্ষতি, অর্থাৎ টোটাল ক্লাসের যে 30 থেকে 35% যে ক্ষতি হলো সময়টার, সেই সময়টার ক্ষতি কিন্তু বাকি 47 জনেরই হলো। অ্যাকচুয়ালি 50 জনেরই হলো, কিন্তু বাকি 3 জন অবুঝ, সেটা বোঝার মতন ক্ষমতা নেই, সেই জন্য তারা এরকম কাজকর্ম করছে। প্রত্যেকটি প্রাণী তার কারকতা অনুসারেই কাজ করবে, তো সেটা সে করছে। তো এটাই হচ্ছে বেসিক জায়গা। তার ফলে যে সময়টা মাস্টারমশাই দিতে পারতেন ক্লাসে, ছাত্রদের অনেকটা নলেজ দিতে পারতেন, তার থেকে সে কম দিতে পারবে।
ডমিনেট সে করে দেবে, সে হয়তো বকাঝকা করে বা বললো তোমরা ছড়িয়ে ছিটিয়ে বসো, যাই হোক বিভিন্ন মেকানিজম করে তিনি হয়তো আপাত শান্ত করে গেলেন, কিন্তু তার জন্য তার সময়টা তো গেল, পরিশ্রম গেল, তার এনার্জি ডাইভারশন সমস্ত কিছু হলো। তো জুপিটারেরও সেটা হয়। তো সেই কারণে জুপিটারের যে, আমি বারবার আপনাদের বলেছি, বহু লোক আমাকে বিভিন্ন রকম ফোন করে বক্রোক্তিও করেছে, তাদের বক্রোক্তি নিয়ে আমার কোনো নেই, কারণ ফলিত অ্যাস্ট্রোলজি আর ওই প্রেডিকশন ভিত্তিক অ্যাস্ট্রোলজি দুটোর মধ্যে আলাদা রয়েছে। অমুক সময় অমুক জায়গা দিয়ে অমুক প্ল্যানেট যাবে তো অমুক ফল দেবে, এটা কার্যত কখনোই হয় না, কখনোই হয় না। যে ছেলেটি বা মেয়েটি ক্লাসে ফার্স্ট হয়, ফার্স্ট কথাটা ছেড়ে দিন, একটা ভালো রেজাল্ট করে, সে কখনো বলতে পারবে না যে আমি 3 বছর পরে অমুক পরীক্ষাটায় ভালো রেজাল্ট করতে পারবো। সে অসুস্থ হতে পারেন, তার কোনো বিপদ হতে পারে, এনিথিং নেগেটিভ কিছু হতে পারে, বা সেই বছর কোনো কারণে তার পড়া, তার থেকেও কোনো ছেলে মেয়ে তাকে ছাপিয়ে পড়াশোনা করলো, ব্যাপারটা তো কম্প্যারেটিভ, তো সেটা কখনো বলা সম্ভব নয়। তো সেই কারণে আমি যখন বৃহস্পতি প্রথম 4-5 দিন প্রবেশ করার পরেই মেষ রাশিতে, আমি কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম যে জুপিটার ফল দিতে পারছে না, কাঙ্ক্ষিত ফলের সে কিন্তু 1/3 মতন দেওয়ার চেষ্টা করছে, এটা আরও কমে যাবে যত রাহুর দিকে সে এগোতে থাকবে। আলটিমেটলি জুপিটার সেই ফলটা কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি, আজকে 13 তারিখ, এখনো দিতে পারেনি। শনি কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে অনেক দিন। দেখুন অ্যাস্ট্রোলজি যখন করা হয়, যারা শিখতে চান বা বিভিন্ন রকম ফোন করেন বা অনেক জায়গায় তারা পড়েনও, তারা সবসময় পারিপার্শ্বিক ব্যাপারটা খেয়াল রাখবেন। পারিপার্শ্বিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখে বুঝতে পারবেন যে আপনার এই মুহূর্তে প্ল্যানেট কতটা কনজিনিয়াল রয়েছে। তো এই ফলটা জুপিটার অনেকটা বেটার দিতে পারবে 7 তারিখের পর থেকে, জানুয়ারি মাসে, কারণ সে অনেকটা অ্যাম্বিয়েন্সে লেস হয়ে যাবে। যদিও শনির দৃষ্টি তার উপরে থাকবে, শনির দৃষ্টি যদি কখনো কোনো প্ল্যানেটের উপরে থাকে এক্সেপ্ট রবি, কারণ রবি কোনো প্ল্যানেট নয়, রবি হচ্ছে সোর্স অফ এভরিথিং, অন্তত সৌরজগতের মধ্যে। রবি ব্যতিরেকে অন্য যে কোনো কারোর ওপর যদি দৃষ্টি থাকে, তাহলে তার গ্রোথকে শনি সবসময় জাস্টিফাইড করার চেষ্টা করবে, ইন্ডালজেন্স কখনো দেবে না। আপনারা সোসাইটিতে অনেক সময় লক্ষ্য করবেন যে অনেক মানুষের অনেক গ্রোথ হচ্ছে, কিন্তু যেই গ্রোথটা আপনারা অনেক সময় বলে থাকেন যে আমি দেখুন এর থেকে অনেক কোয়ালিফাইড, কিন্তু আমার সেই পরিমাণ গ্রোথ হচ্ছে না। এক ধরনের বলতে পারেন যে এক ধরনের নিজের মধ্যে একটা হীনমন্যতা বা একটা চাপা ক্ষোভ যে ওর হচ্ছে আমার হচ্ছে না। অ্যাকচুয়ালি কোনো মানুষের সাথে কোনো মানুষের কম্পেয়ার করাটা প্রথম বোকামি। সবাই তাদের ছক অনুসারে, তাদের প্রারব্ধ কর্ম অনুসারে পরিচালিত হয়। তো কে কখন ডেভেলপমেন্ট হবে সেটা তার পূর্ব নির্দিষ্ট আছে, এটার সাথে কখনো নিজেকে কম্পেয়ার করবেন না, এটা। কিন্তু 2 নম্বর যেটা বলার দরকার সেটা হচ্ছে শনি যখন কোনো জায়গাকে, বিশেষত যে খুব প্রসপারাস হওয়ার জায়গা রয়েছে সেখানে যদি দৃষ্টি দেয়, সে তাকেই দেবে যার মধ্যে সেই প্রপার এলিজিবিলিটি রয়েছে, বাকিদের দেবে না। অর্থাৎ স্রোতের জলে গা ভাসিয়ে এক ধরনের গড্ডলিকা প্রবাহর মতন আমিও কিছু লাভ করে নেব, এই ধরনের কিন্তু মানসিকতায় থাকলে দেবে না, যতক্ষণ স্যাটার্ন তাকে দৃষ্টি দিচ্ছে। এটা প্রথম ভাবতে হবে, স্যাটার্ন কখনো করতে দেবে না। আপনি যত এলিজিবল হবেন আপনাকে তত গ্রোথও দেবে। সেটা যদি মেটেরিয়াল গ্রোথ চান তাহলে মেটেরিয়াল গ্রোথও দেবে, কিন্তু এলিজিবল হতে হবে। আর কোনো অসৎ পন্থা অবলম্বন করলে সে দেবে না কখনো, ফুরঞ্চে উল্টো ফল দিয়ে দেবে। আপনি খুব কুইকলি কিছু করার চেষ্টা করছেন, দেবে না ফল। সেই জন্য স্যাটার্ন যে কোনো জিনিসের পার্মানেন্সিতে বিলিভ করে, মানুষের জীবনে যেটাই দেয়। আমি দেখবেন বৃহস্পতির ক্ষেত্রে সেমি বা কোয়াসি পার্মানেন্ট কথাটা বলেছি, পুরোপুরি পার্মানেন্ট কথাটা বলিনি। মানুষের একটা 75-80 বছরের অ্যাভারেজ লাইফে পুরোপুরি পার্মানেন্ট যদি আমি 30-35 বছরের কোনো একটা চাকরি বলুন, কোনো একটা জীবনের ডেভেলপমেন্টাল ফেজ বলুন, সেটাকে ধরে নিই, তো সেটা একমাত্র স্যাটার্নই দেয়। তো সেই জন্য সেই পরিমাণ তার কাজটা করতে হয়। এবার বৃহস্পতি এখানে মার্গী যখন হবে, মার্গী হওয়ার পরে কি কি জায়গায় গুণগত পরিবর্তন করবে। দেখুন বৃহস্পতি কালপুরুষের নবম এবং দ্বাদশ ভাবের কারকতা বহনকারী। এই বৃহস্পতির দ্বাদশে রাহু থাকবে,
অর্থাৎ বৃহস্পতির মধ্যে মানে রাহুর অবস্থান শনি এবং বৃহস্পতির মধ্যেখানে থাকবে আপ টু 30শে এপ্রিল। তো সেই হিসেবে রাহু যেটা প্রথম চেষ্টা করবে সেটা হচ্ছে শনিকে কিছুটা অ্যাবারেশন করবার চেষ্টা করবে, অর্থাৎ শনির দ্বিতীয় ঘর, অর্থাৎ শনির যেটা লাভস্থান, শনির যেটা গ্রোথের স্থান প্রপারলি, সেখানে রাহুর মতন প্ল্যানেট বসে তাকে হোক্সিং করার চেষ্টা করবে। স্যাটার্ন প্রচণ্ডভাবে মানে স্যাটার্ন যেহেতু সাত্ত্বিকতার পরাকাষ্ঠা, সেই জন্য স্যাটার্ন রাহু কেতুকে একেবারে তার কাছাকাছি যাওয়া পছন্দ করে না, কিন্তু প্ল্যানেটের ঘূর্ণনগত কারণে কেউ এখানে স্থির নয়। তো কিছু বছর পরপরই, মোটামুটি 9-9.5 বছর পরপরই রাহু বা কেতু শনিকে টাচ করবে কিছু দিনের জন্য। এরকম 2025 সালের প্রায় 50-52 দিন শনি এবং রাহু একসাথে অবস্থান করবে মীন রাশিতে। তো সেই জায়গাগুলোকে মেনে নিতে হবে, এগুলো কিছু করার নেই। এবং মেনে না নিলে বিভিন্ন ক্যাটাগরির মানুষেরও সৃষ্টি হবে না, যাদের মধ্যে বলেছি বারবার যে সমাজের মধ্যে গতিশীলতা মেনটেন করতে গেলে সমস্ত গুণসম্পন্ন মানুষকেই সৃষ্টি করতে হবে মেটেরিয়ালি, তবেই সমাজের মধ্যে সেই গতিটা প্রবাহমান থাকবে, মানে প্রবাহিত থাকবে। আর না হলে সেটা সেই বলতে হয় সনকাদি ঋষিদের মতন হয়ে যাবেন, তারা প্রত্যেকেই ভগবানের ধ্যানে বসে যাবেন, কোনো মেটেরিয়াল কাজ হবে না। এই জায়গাটা যেহেতু মেটেরিয়াল, তাই মেটেরিয়াল ধর্মটা এখানে পালন করতেই হবে এবং সেই রকম মানুষও তৈরি হবে। কলিযুগে তো অবশ্যই বেশি পরিমাণে তৈরি হবে। তো যাই হোক, বৃহস্পতি এখানে এসে মানে মার্গী হওয়ার পরে যে জায়গাগুলো দেবে, মার্গী হওয়ার অ্যাকচুয়াল সিগনিফিকেন্সটা কি? মার্গী হচ্ছে মানে ধরুন একদম ডিসেম্বর মাসের আপনাদের দেখবেন আমি একটা সাবধান করার টাইম বলেছি, গত 2-3-4 রকম অনুষ্ঠানে আমি বলে গেছি, এবং যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা সবাই জানেন আমার অনুষ্ঠান খুব ঘ্যানে সেই আর্ট ফিল্মের মতন কিছু কিছু সিনেমার মতন হয়। যারা পছন্দ করে না, কমার্শিয়াল ছবি বেশি পছন্দ করে। তো আমি এক কথা অনেকবার বলি, বহু মানুষ বলে যে আপনি এত বকেন কেন, এক জিনিস বারবার, আমরা কি বুঝি না? তো যাই হোক, বিভিন্ন শ্রেণীর মানুষ দেখেন, অনেক বয়স্ক মানুষও দেখেন, তো সেই কারণে আমি এক কথা বলি। যারা বুদ্ধিমান তারা একবার দেখে স্কিপ করে যাবে। তো আমি যেটা বলেছি সেটা হচ্ছে 23 তারিখ রাতের থেকে 24 তারিখ থেকে মোস্টলি জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত এই সময়টা ভালো নয়, কারণ জুপিটারের মতো প্ল্যানেট পৃথিবীর সাপেক্ষে মনে হবে সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই জন্যই তো ওই সময়টাকে আমরা স্তম্ভী বলি। অর্থাৎ আমি যদি প্যারালালি গতি মনে করি, তো দুটো গাড়ি পাশাপাশি চলছে, দুজনেরই গতিবেগ সমান। তো একে অপরের দিক থেকে শুধু যদি গাড়িটির দিকে তাকানো হয়, দুজনের গাড়ির কোনো যাত্রী শুধু যদি গাড়িটিকে দেখে, তাহলে মনে হবে আরেকটি গাড়ি স্থির অবস্থায় রয়েছে। এবার গাড়ির মধ্যে যখন আমরা থাকি, যেহেতু জার্কিং হয় বা দোলানি হয় বিভিন্ন রকম, সেই জন্য আমাদের অনুভূতিটা অতটা জাগ্রত হয় না। কিন্তু এখানে তো গ্রহগুলো মহাশূন্যে রয়েছে, এখানে তো পৃথিবীর যদি প্লেটগুলো কোনো রকমে না কেঁপে ওঠে, এখানে তো আর কোনো রোড বা কোনো লাইন নেই যার উপর দিয়ে চলতে গেলে জার্কিং হবে, সেই রকম কোনো জার্কিং হওয়ার সম্ভাবনা নেই, যদি কোনো গ্রহাণুপুঞ্জ বা কিছু এসে কোনো গ্রহে না পড়ে ভাইব্রেশন সৃষ্টি না করে। তো তো নিউটনের একেবারে ফার্স্ট ল। তো এখানে সরল মানে গতিবেগে না হয়, এখানে রোটেশনাল মোশনে চলতে থাকবে, কিন্তু চলতে থাকবে ফরএভার। এটা হচ্ছে অ্যাকচুয়াল জায়গা। তো এবার যখনই ও একদম পৃথিবীর সাপেক্ষে গতিহীন হয়ে যাবে, আজকে 13 তারিখ আমি দেখলাম যে বৃহস্পতি 12 ডিগ্রির মতো রয়েছে। তো আপনি ভাবুন 13 থেকে 31 তারিখের মধ্যে এই যে সময়টা আছে, সেটা হচ্ছে প্রায় 19 দিন সময়। এই 19 দিনে বৃহস্পতি ধরুন ওই 40 মিনিট, 40ও নয়, 37 মিনিটের মতো নিচে নামবে। তার মানে পার ডে কতটা করে নামবে? এখন ওর গতি আছে মোটামুটি 1.25 মিনিটের মতন। আরও 7-8 দিন পর থেকে গতিটা আরও কমে যাবে। লাস্ট 5-6 দিন পৃথিবীর সাপেক্ষে ভেলোসিটিটা একদম জিরো হয়ে যাবে। তো তখন কি হয়, সেই ফেজটাতে যে যার নির্দিষ্ট রাশিতে, মহাকাশে তো রাশিগুলোকে ভাগ করে দেওয়া আছে, তার
সেটা অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি, সব জায়গায় আছে কিন্তু একইভাবে। হ্যাঁ, যারা মহাকাশ গবেষণা সংক্রান্ত পদার্থবিদ্যা পড়েছে, সেলেস্টিয়াল ফিজিক্স পড়েছে, তারা জানে যে রাশিগুলোকে ভাগ করে দেওয়া আছে। এটা কি জন্য ভাগ করা হয়েছে? মহাকাশাতে কোনো ডিমার্কেশন লাইন নেই। আমরা যেরকম কোনো ধরুন কারুর বাড়ি খুঁজছি বা কারুর কি বলে যে অমুক ক্লাবের পাশে, অমুক মাঠের পাশে বা অমুক একটা কিছু আছে তার পাশে আছে বাড়ি, সেরকমভাবে মহাশূন্যে কিছু ডিমার্কেট করা যায় না। ওটা তো অনন্ত ব্রহ্মাণ্ড আর কি। তো সেইখানে কৃত্রিমভাবে ভাগ করে দেওয়া হয়েছে যাতে পজিশনিংগুলো লোকেশন করা যায়। তো সেই হিসেবে রাশিগত যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে, এই মুহূর্তে বৃহস্পতি কোথায় রয়েছে না মেষ রাশিতে রয়েছে। তো মেষ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি পৃথিবীর সব থেকে কাছাকাছি পজিশনে রয়েছে। তো কাছাকাছি পজিশনে থাকার মানে কি? সে সব থেকে বেশি প্রভাব দেবে, তার কারকতা সব থেকে বেশি বৃদ্ধি পাবে। কারকতা কোথায় বৃদ্ধি পাবে? বৃহস্পতি কিসের কারকের প্ল্যানেট? বৃহস্পতি হচ্ছে গুরু, বৃহস্পতি এডুকেশন, স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল, মুখ্যত মেটেরিয়াল। বৃহস্পতি 16 বছরের দশার প্রথম 12 বছর সে মেটেরিয়াল নলেজ দেয়, তারপরে কিন্তু সে স্পিরিচুয়ালি কনভার্সন তার শুরু হয়। আপনারা দেখবেন সারা পৃথিবীতেই এখন এডুকেশন রিলেটেড জায়গা অনেক সেন্সিটিভ আছে এবং অনেক যারা খবর রাখেন, মোটামুটি অল ওয়ার্ল্ডের খবর রাখেন, তারা দেখবেন সেই জায়গাতে অনেক মহান মানুষের অনেক মহান কীর্তি আছে। আমি শুধু নাম বলছি না, যারা একটু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার ফলো করেন বিভিন্ন দেশে, নিজের দেশের তো দেখবেনই, কিন্তু বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে, রাহু কেতুর ক্ষেত্রে আমি বারবার বলেছি যে এটা কম্প্রিহেন্সিভ ফল দেয়। এরকম নয় যে কোনো লোকালাইজ, হ্যাঁ কোনো লোকালে হয়তো বেশি ফল দিয়ে দিল মান্ডেন অনুসারে, কিন্তু তার একটা ডিস্ট্রিবিউটিভ ফল থাকবে। একজন আদর্শ পিতামাতার যদি 3 জন সন্তান থাকে, তো 3 জনের প্রতি তিনি সমদৃষ্টি সম্পন্ন হবেন। এখানে গুরু তো, তার মধ্যে কোনো অ্যাম্বিগিউটি নেই, সে সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন। তার ফলে তার প্রভাবটা খুব বেশি আছে। খুব বেশি থাকলে কি হবে আমি উদাহরণ দিয়েও বলেছিলাম যে ক্লাসে পরীক্ষা দিচ্ছে মাস্টারমশাই, আপনার হয়তো প্রিপারেশন খুব ভালো আছে, আপনি লিখছেন সমস্ত কিছু, কোনো কারণে মাস্টারমশাই আপনার দিকে তাকিয়ে রয়েছে কনস্ট্যান্ট, বা আপনার পাশে এসে বসলো। অনেক সময় দেখবেন আমরা ছোটোবেলায় পরীক্ষা দিতে দেখতাম মাস্টারমশাই এটা গার্ড দিচ্ছেন, পাশে এসে হয়তো একটু বসলেন, বসে ওখান থেকে দেখছেন সব কিছু। তা আপনার না একটা জেনারেল অস্বস্তি শুরু হবে, মানে আপনি একটু আনকমফোর্টেবল ফিল করবেন। আপনি জানা জিনিস অনেক সময় ভুলে যেতে পারেন, বা একটু ফাম্বলিং হতে পারে। যাদের একটু কনফিডেন্স লেভেলটা কম আছে তাদের কিন্তু এই জিনিসগুলো হয়, আমার তো হয়েছে এরকম অনেকবার। তো সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে কোনো কোনো কারকতা যদি বৃদ্ধি পায় তাহলে তার ন্যাচারাল যে রুল সেটাকে সে ডিস্ট্রয় করে। মাস্টারমশাই নর্মালি সে হয়তো দেখছেও না আপনি কি লিখছেন, তার দেখাটার কাজও নয়। তিনি দেখবেন যে ক্লাসে যাতে সুষ্ঠুভাবে প্রত্যেকে পরীক্ষা দিতে পারে, এবং কেউ যদি কোনো অসৎ পথ অবলম্বন করে পরীক্ষা দিতে, তার প্রতি যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নিয়ে সেটা নিতে পারেন। এটাই তার দেখার দায়িত্ব। তো সেই কাজটি তিনি করছেন সেই মুহূর্তে, কিন্তু তিনি আপনার হয়তো নর্মালি তাকিয়ে রয়েছে আপনার দিকে, তা আপনি দেখবেন একটা অস্বস্তি আপনার সৃষ্টি হবে। তো জুপিটার ন্যাচারাল গুরু, সে যখন আপনার পৃথিবীর দিকে, পৃথিবীর কাছাকাছি আসা মানে কি, পৃথিবীর যাদের মধ্যে কনসেন্স আছে, প্রাণীকুল, তাদের কাছাকাছি আসা। তো হাইয়েস্ট কনসেন্স লেভেল কার আছে? মানুষের আছে। তো মানুষের ওপরে তার দৃষ্টিটা বেশি পরিমাণে পরিলক্ষিত হবে। তো জুপিটারের দৃষ্টি বেশি পরিলক্ষিত হলে কি হয়? প্রথম যেটা হয়, সেটা যদি মূল ত্রিকোণের মধ্যে অবস্থান করে, মানুষের ওজন বৃদ্ধি করে। বৃহস্পতি মাল্টিপ্লিকেশনে বিশ্বাস করে, অর্থাৎ আপনার ওজন বৃদ্ধি, আপনার জ্ঞান বৃদ্ধি, অন্তত মেটেরিয়াল জ্ঞান তো প্রাথমিক ক্ষেত্রে বৃদ্ধি, আপনার নলেজের ক্ষেত্রে ভার্সিটালিটি, বাট ইউনিসেন্ট্রিক, যতক্ষণ বকরি থাকবে। মনে করুন আপনি মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন, আপনি কোনো আন্তর্জাতিক নিউজ চ্যানেলে আপনার স্বপ্ন আছে জীবনে কাজ করা, তা আপনি না ইউনিসেন্ট্রিক কাজ করতে পারবেন, একসাথে 2-3টে বিষয় করতে দেবে না। তার কারণ তখন বিমটা খুব সরাসরিভাবে আপনার ওপরে কাজ করছে।
আপনার জন্মছকে যেখানে বৃহস্পতি রয়েছে এবং গোচরের বৃহস্পতি তার নবাংশ ভিত্তিক কম্বিনেশনে যে সাবজেক্টকে বেশি গুরুত্ব দেওয়ার মনে করা দরকার, মনে করুন সেটা জিওগ্রাফি আছে, ইকোনমিক জিওগ্রাফি আছে, ইকোজিও যেটাকে বলা যায়, তো সেই সাবজেক্টেই আপনি ব্যুৎপত্তি লাভ করবেন। একাধারে একাধিক সাবজেক্টে কিন্তু কাজ করতে দেবে না, মানে জ্যাক অব অল ট্রেডস হতে দেবে না। এটা প্রথম। এটা হচ্ছে নেগেটিভ জায়গা, যে জায়গাগুলো আমি বলছি। তার মানে কি, আপনার যদি অনেকগুলো বিষয় নিয়ে পড়াশোনা করবার মতন কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, তার জন্য কিন্তু এখানে কিছু বাধা সৃষ্টিকারী। দেখা গেল যে আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে অত্যন্ত মানে দক্ষ, সেই জায়গাটাতেই কিন্তু আপনাকে ফোর্স দেবে, কারণ একটা জায়গায় তাকিয়ে রয়েছে, তার দৃষ্টির মধ্যে কোনো চেঞ্জ নেই, কারণ তার গতির মধ্যে পরিবর্তন নেই। প্রথম বোঝার চেষ্টা করুন, বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করার পরে ভরণী থেকে বিপরীত দিকে পরবর্তী 2.5-3 মাস সে মাত্র 2 ডিগ্রির মধ্যে যাতায়াত করবে। তো 2 ডিগ্রির বিমিং কতটুকু? তা আমাদের যে পেরিফেরি, আমাদের যে জীবনের যে পেরিফেরির অংশে সে দৃষ্টি দিচ্ছে, তার ভাবগত দৃষ্টি, তো সেই পেরিফেরির মধ্যে 2 ডিগ্রি মানে কত? একটা নবাংশও নয়, একটা নবাংশও চেঞ্জ হচ্ছে না। তো যার ফলে আমরা খুব একটা নির্দিষ্ট দিকে কাজ করবার জন্য ফোকাসড হয়েছিলাম এতদিন। তো সেই জায়গা থেকে ব্যাপারটাকে ডাইভার্সিফিকেশন করবে, অর্থাৎ অনেকগুলো বিষয় একসাথে কাজ করবে। জুপিটার দ্বিতীয় যে লক্ষণ, জুপিটার আমাদের সোসাইটির মধ্যে মানি ট্রেল বা মানি ফ্লো, জুপিটার এবং চন্দ্র একসাথে ফ্লো অফ মানি তৈরি করে। আরে বহুবার বলেছিলাম যে রবি হচ্ছে টোটাল অ্যাসেট, টোটাল অ্যাকুমুলেশন অফ অ্যাসেট। তার মধ্যে মুভেবল আছে, ইমুভেবল আছে, ক্যাশ আছে, কাইন্ড আছে, তার সাথে আরও একটা জিনিস আছে রবির, সেটা হচ্ছে গুডউইল, অর্থাৎ যার দ্বারা আপনার সামাজিক সম্মান আছে। ওই অমুক বাবু ভীষণ ধনী মানুষ, খুব দানি মানুষ, আপনার নামের সাথে একটা গুডউইল চলে গেল। সেটারও কিন্তু হয়তো সেটা সেলেবল পারচেজেবল প্রোডাক্ট নয়, কিন্তু সেটার একটা ভ্যালু আছে সামাজিক। পয়সা তো অনেকেরই থাকে, কিন্তু যশ নাম রবিকে দিয়ে যুক্ত থাকে সবসময়। তো রবি হচ্ছে টোটাল অ্যাসেট, এটাকে আমরা যদি জিডিপি বলি তাহলে টোটাল জিডিপি তার মধ্যে সেটা রবি। তো তার মধ্যে শুক্র হচ্ছে কি, শুক্র হচ্ছে ভোগের অর্থ। ভোগের অর্থের জন্য কি দরকার হয়? অর্থের একটা অ্যাডিশনাল এবং অ্যাব্রাপ্ট সোর্স দরকার হয়, তারাই সেই অংশটিকে ভোগ করতে পারে, না হলে ভোগের কোনো নিমিত্ত থাকে না। আমি বারবার বলেছিলাম যে শুক্রের ভোগ হচ্ছে সেই ভোগ যার জন্য আপনাকে অর্থ খরচা করতে হবে, এমনি এমনি আপনাকে ভোগ করতে দেবে না শুক্র, কারণ শুক্র কালপুরুষের দ্বাদশ ঘরে গিয়ে তুঙ্গ হয় এবং তার মধ্যে ষড়অষ্টক কম্বিনেশন আছে শুক্র মঙ্গলের মধ্যে। আমি অনেকবার বলেছি যে বৃশ্চিক লগ্নের লগ্নপতি এবং ষষ্ঠপতি দুজনেই এক, ধনু লগ্নের লগ্নপতি এবং ষষ্ঠপতি দুজনেই এক। তো সেই জন্য তাদের সবসময় বিতর্ক বিবাদ থেকে এড়িয়ে চলা উচিত, না হলে কিন্তু তারা ভয়ানক রকম। এবং তাদের প্রফেশন আমি বহু ক্ষেত্রে দেখেছি, শুক্রের ক্ষেত্রে দেখেছি তারা কর্পোরেট ল বা ইন্ডাস্ট্রিয়াল লয়ারে কাজ করে, আর মঙ্গলের ক্ষেত্রে দেখেছি ক্রিমিনাল বা সিভিল লয়ার হিসেবে কাজ করে। মানে এই তার্কিক ব্যাপারটা, আর্গুমেন্টেটিভ নেচারটা, লজিক্যাল তো অবশ্যই, সেই জায়গাটাই তাদের প্রফেশনের কেন্দ্রবিন্দু হয়, কিন্তু সেখানে ওই কোয়ারেলটা থাকে, কিন্তু ভদ্র কোয়ারেল, সেটা সেই মানে স্কেলিটন ইন দ্য কাপবোর্ড নয়। তো সেক্ষেত্রে আপনাদের বলি যে বৃহস্পতি যখনই ডাইরেক্ট হবে ডাইভার্সিফিকেশন করবে। 2 নম্বর হচ্ছে মানি। বৃহস্পতি এবং চন্দ্র হচ্ছে মানির ফ্লোকে কন্ট্রোল করে সোসাইটিতে। আমি গত 1 মাসে যত মানুষের সাথে কথা বলেছি, কিছু না করেও অন্তত 100 মানুষের সাথে আমি সাক্ষাতে কথা বলেছি লাস্ট 1 মাসে। তো 100 মানুষের মধ্যে শতকরা 90% মানুষ, আমি কিন্তু কমিয়ে বলছি সংখ্যাটা ইচ্ছে করে, তাদের প্রত্যেকেরই ইকোনমিক কনস্ট্রেন্টস আছে। অর্থাৎ তাদের একটা সহজ যুক্তি হচ্ছে, যে পরিমাণ অর্থ আমি আয় করতাম, বাস হয় তাদের অর্থের পরিমাণ এক আছে কিন্তু খরচ বেশি হচ্ছে, অথবা অর্থ সেই পরিমাণ আয় আসছে না। কি করে আসবে? ওর তো
জায়গাটা যদি ভাবগত জায়গায় সেটাকে ফ্লো না করে তাহলে সেটা দেবে না। যার ভাবগত জায়গায়, অর্থনৈতিক জায়গায় ফ্লো করছে, তার একটা নির্দিষ্ট সোর্স থেকে মানি আসবে। এবার সেই সোর্সটা যদি অন্য কোনো প্ল্যানেট দ্বারা কোনোভাবে হ্যাম্পার হয়, তাহলে বাকি সোর্সগুলো থেকে জুপিটার কিন্তু মানিকে ট্রেইল করাতে পারবে না, ফ্লো করাতে পারবে না, বরঞ্চ মানি আটকে যাবে, মানে ন্যাচারালি সে মানি সিজড হয়ে যাবে। এই ধরনের ঘটনা প্রবাহ কিন্তু আপনারা দেখতে পেয়েছেন বা আপনাদের জীবন দিয়ে উপলব্ধি করেছেন। এই জায়গাটা থেকে কিন্তু আপনারা 7 তারিখের পর থেকে কাটতে শুরু করবে, এবং সেটা মোটামুটি আপনাকে জুলাই মাসের প্রায় 2/3, মানে 20-22 তারিখ জুলাই মাসের পর্যন্ত কিন্তু এই ফ্লোটা আপনাকে দিতে থাকবে, যতদিন চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি থাকবে। বৃহস্পতি প্রায় 27 ডিগ্রিতে গিয়ে বকরি হবে টরাসের, সেই 9 অক্টোবর। তো দীর্ঘ সময় আছে। তো সেই হিসাবেই বলছি যে এইবার যে টাইমটা দেবে সেই টাইমটা কিন্তু যত দিন যাবে কম্পারেটিভলি বেটার দেবে। মনে রাখবেন, বৃহস্পতি এবং বুধ সবসময় ইন্টারকানেক্টেড থাকে। বুধ আমাদের কি? বুধ হচ্ছে আমাদের, দেখুন আমাদের সোসাইটিতে খুব নর্মালি চিন্তা করুন, আমাদের সোসাইটিতে যারা ধরুন পার্মানেন্ট সার্ভিস করে, আমি কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট এরকম কিছু বলছি না, সেগুলো হচ্ছে সবই মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। আমাদের রাষ্ট্র যেহেতু একটি ওয়েলফেয়ার স্টেট, এবং পৃথিবীর বিভিন্ন দেশ মানুষকে সার্ভিস দেওয়ার জন্য সেই ডিপার্টমেন্টগুলোকে তৈরি করেছে, মুখ্যত একমাত্র দেশের নিরাপত্তা ব্যতী রেখে। নিরাপত্তাও সার্ভিস, কারণ সেটা আসল সার্ভিস। আমরা যদি নিরাপদই না হই তাহলে আমরা কোন কাজ করব? তো আসল জায়গাটা তারা দেখে, কিন্তু তাদের সাথে আমাদের ইন্টারেক্ট হয় না। তো মনে করুন আপনি যে কোনো অফিসিয়াল কাজের জন্য আপনি একটা ব্যবসা করবেন, তো আপনাকে যে যে ডিপার্টমেন্টে গিয়ে তার জন্য যা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা সেগুলো করতে হবে। এখন অনলাইনেই হয়ে যায়, সেগুলো আপনাকে করতে হবে। তো তারা আমাকে সার্ভিস প্রোভাইড করছে। আলটিমেটলি মানি জেনারেটটা কে করছে? সোসাইটিতে। সোসাইটিতে আলটিমেটলি মানি জেনারেট করছে যারা ব্যবসা করছে, যারা প্রোডাকশান করছে। 3 রকম প্রোডাকশান আছে। তো প্রাইমারি যারা কৃষিকার্য করছে, যেটা আমাদের একেবারে বেসিক নিডসের সাথে জড়িত, কারণ খাবার না হলে আর কি করব? খাবার আর সুরক্ষা, এই দুটো তো বেসিক জিনিস। তো সেটা করছে। তারপরে হচ্ছে প্রোডাকশন, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। আর তারপরে হচ্ছে সার্ভিস সেক্টর। তো দেশ যত উন্নত হতে থাকে, সার্ভিস সেক্টর, টার্সিয়ারি সেক্টরে প্রোডাকশন বাড়তে থাকে। আর আলটিমেটলি মানে যত লোক প্রাইমারি এবং সেকেন্ডারি সেকশন থেকে যত টার্সিয়ারির দিকে চলে আসবে, তত সেই গ্রোথকে আমরা ডিসগাইজড আনএমপ্লয়েডের সংখ্যা তত কম বলবো। তো তার জন্য স্কিলড লেবার দরকার হয়। সেটা একদিনে হয় না, একটা দেশে সেটা আস্তে আস্তে হয়। তো আমাদের দেশে সেটা এখন বেশ ভালোভাবেই পরিলক্ষিত হয়। আরও যত দিন যাবে তত তো আরও পরিলক্ষিত হবে। আমরা আস্তে আস্তে অনেক বড় ইকোনমির দিকে এগোচ্ছি। সেটাতে একদিনে জিনিসটা তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে হয়েছে। ভারতবর্ষ থেকে এত জিনিস বিদেশ থেকে যারা এসছে তারা লুট করে নিয়ে গেছে। হ্যাঁ, তো তারপরেও ভারতবর্ষ কাছে এই পরিমাণ ভান্ডার আছে, তার কারণ ভারতবর্ষের মধ্যে সেই মেধা আছে জন্মগতভাবে। সেই মেধা তার গুণ এবং তার জায়গা জেনারেট করছে। তার মানে মুখ্যত যারা ধরুন এই পার্মানেন্ট সার্ভিসের কথা বলেন, তারা কিন্তু রেভিনিউ জেনারেট করছেন না, তারা রেভিনিউটা কালেকশন করছেন অ্যাকচুয়ালি। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। মনে করুন আপনি রাস্তায় একটা ট্রাফিক আইন ভাঙলেন, তো অ্যাজ পার ল আপনাকে একজন পুলিশ অফিসার আপনার উপরে একটা ফাইন ধার্য করলেন, যেটা আইনগতভাবে বৈধ। সেই ফাইনটা আপনি দিলেন, সেটা কোষাগারে গেল, গভর্নমেন্টের এক্সচেকারে গেল। তো সেটা দিয়ে গভর্নমেন্ট কি করবে? ওয়েলফেয়ার কাজেই করবে, আমাদের জন্যই কাজ করবে। আলটিমেটলি এই যে আর্নিংটা হলো, এই আর্নিংটা হচ্ছে মানে একটা ঘটনা প্রবাহে। কিন্তু আপনি কাজ করছেন, ইনকাম করছেন, আপনি ব্যবসা করছেন, তার জন্য আমরা যে ট্যাক্সগুলো দিই সেগুলোই তো রাষ্ট্রের মেন ডেভেলপমেন্ট। তো সেই জায়গাটা না ক্লোজিং ছিল এতদিন। আমি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, আপনারা আপনাদের মতন করে বুঝেন। সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না খুলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই
সেই পরিমাণ ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ যত জব জেনারেশন না হবে তত বেশি সেটা হবে না। তো সেই জায়গাটা একটা কনস্ট্রেন্স ছিল। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে গত 4 বছরে পৃথিবীর এমন একটা জায়গা বলুন যে জায়গাতে একসাথে 10-15 হাজার লোক নিযুক্ত হয়েছে, পৃথিবীর যে কোনো প্রান্তে দেখুন পাবেন না, কারণ নেই সেই পরিমাণ। এবং সেটা 2025 সালের মোটামুটি মাঝামাঝি থেকে এন্ড পর্যন্ত সেটা হবে না। তারপর থেকে দেখবেন আবার আস্তে আস্তে ব্যাপারটা ঘটছে। এটা মানে সারা পৃথিবীরই একটা রিসেশনের সময় বলা যেতে পারে। এবং পৃথিবীর অনেক বড় বড় ধনী দেশ যারা নিজেদের সারা জীবন মানে কলোনাইজেশন করে এসেছে, তাদের অবস্থাও যথেষ্ট খারাপ। হ্যাঁ, কারণ মানে কি বলবো, খারাপভাবে বলতে হয়, মানে বিশেষত ব্রিটেন বা এই সমস্ত দেশ যারা একটা সময় মানুষের উপরে অকথ্য অত্যাচার করেছে, মানে যার কোনো সীমা নেই। পৃথিবীর যত গন্ডগোল এখন ঘটছে তাদের 80% গন্ডগোল ওই লোকগুলো সৃষ্টি করে দিয়ে চলে গেছিল। অন্যের জায়গায় এসে সেখানে গিয়ে গন্ডগোল করে গেছে, তাদের মতন যেখানে খুশি লাইন টেনে দিয়ে চলে গেছে। ডিসপিউট হচ্ছে এখন, তাদের অবস্থাও খুব খারাপ। তো এগুলো চিন্তা করার বিষয় আছে। কোনো কিছু দুম করে একদিন ঘুম থেকে উঠে শুরু হয় না, সব কিছুর একটা লিঙ্ক থাকে। সেই লিঙ্কেজটা কিন্তু এবার বেটার হতে থাকবে। অন্তত কম্পারেটিভলি প্রথম 6.5-7 মাস আপনারা কিন্তু ভালো এফেক্ট পাবেন। এবার বুধের সাথে যে লিঙ্কেজের কথাটা বলছিলাম, বুধ কিন্তু এবার দুটো ঘর নিয়ে নিয়ে বকরি হবে, এক্সেপ্ট লাস্ট টাইম বছরের শেষের দিকে যখন সে শুধুমাত্র ক্যাপ্রিকর্নই বকরি হবে। তো বুধ যখন যখন বকরি থাকবে সেই সময়টা কিন্তু একটু ইকোনমিক মানে একটু স্লো ডাউন হবে, মানে গ্রোথ যেটা আর কি আছে, বাদ বাকি সময় কিন্তু আপনারা গ্রোথ পাবেন, ন্যাচারাল গ্রোথ পাবেন। আচ্ছা, যেগুলো আমাদের প্রয়োজন নেই এরকম জায়গায় কিন্তু স্যাটার্ন কোনোভাবেই সংকোচন মানে প্রসারণ করতে দেবে না, সেই জায়গাটায় স্যাটার্ন আটকে রাখবে ন্যাচারাল গ্রোথটাকে। মানে দরকার নেই যেখানে, এমন জায়গায় হয়তো ধার দেওয়া হলো সেখানে ইনফ্লেশন তৈরি করতে পারে, স্যাটার্ন দেবে না। তো তার ফলে খুব জাস্টিফাইড ইকোনমিক ফ্লো কিন্তু প্রথম 6-7 মাসে আপনারা দেখতে পাবেন, সেটা জানুয়ারি 6-7 তারিখ থেকে। এডুকেশনের জায়গায়ও কিন্তু ভালো গ্রোথ এই সময় দেখা যাবে, এবং মাল্টিপল জায়গায়, বিশেষত যারা আধুনিকীকরণের মানে এডুকেশনের সাথে যুক্ত, স্পেস বলুন, বিভিন্ন ধরুন আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলুন, মাইক্রোবায়োলজি সেক্টর বলুন, যেগুলো আরও বেশি ইন্ট্রেনসিক এফেক্টের সাথে যুক্ত যে সমস্ত কৃতি মানুষরা যারা আছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদানকারী সময় কিন্তু দেবে এটা। এগ্রিকালচারাল প্রোডাকশনও কিন্তু ভালো দেবে, কিন্তু সামনের বছর প্রচুর বৃষ্টি হবে। তো তার ফলে যে ফসল বৃষ্টি প্রধান, অর্থাৎ যেরকম আমাদের এখানে যেরকম ধান, পাট যদিও ক্যাশ ক্রপ কিন্তু বৃষ্টি প্রধান, তার ফলে সেই জাতীয় ফসল কিন্তু বেশি দেবে। মনে রাখবেন, কালপুরুষের দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকবে, শুক্রের ঘর দ্বিতীয় ঘরে থাকবে বছরের মাঝামাঝি সময় থেকে, যদিও সেটা আলোচনার বিষয়বস্তু নয়, আমি জাস্ট উল্লেখ করে দিচ্ছি। আর প্রথমে থাকবে কালপুরুষের প্রথম ঘরে। তো যার দরুন সেই প্রাথমিক ক্ষেত্রে যে সেটা রবি থেকে যে ফলটা সে দেওয়ার চেষ্টা করবে, প্রাথমিক ক্ষেত্রে দেখবেন যে আমাদের সিকিউরিটি যে সমস্ত জায়গা রয়েছে, আমাদের ডিফেন্স সেক্টর আছে, আমি গতদিনই বলেছিলাম, দেখবেন যে এই ডিফেন্স সেক্টরে কিন্তু একটা মানে ব্যাপক মডার্নাইজেশন আপনারা লক্ষ্য করবেন। এবং পৃথিবীর বিভিন্ন দেশ যারা ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করেন, তারা এক্সপোর্ট করেন, এই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু খুব প্রিসাইজ এবং খুব আধুনিক ওয়েপন কিন্তু তৈরি হবে, যেগুলো আধুনিককরণ এই কারণে দরকার আর প্রিসাইজ এই কারণে দরকার যে যতটা সম্ভব জেনারেল পিপলের ক্ষতি করে, যারা মনে করুন যে কোনো জায়গায় গন্ডগোল করছে সেই অংশটুকুকে শুধু কাজ করানো যায়। সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ভাবি যে অস্ত্রশস্ত্র বানা যায়, অস্ত্রশস্ত্র আগেও তৈরি হতো, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, যখন যে যুগ নিয়ে, কারণ এটা একটা সিকিউরিটির প্রশ্ন। কিন্তু দেখতে হবে সাধারণ মানুষ
যত কম ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত বাচ্চা, মহিলা, শিশু, মানে শিশু, বয়স্ক মানুষেরা। কারণ যুদ্ধ কারোর ক্ষেত্রে কেউ প্রয়োজনীয় না, এটা ডেটারেন্সের কাজ করে। একটা দেশের কাছে আছে মানে আরেকটা দেশ সংযত থাকবে, সে জড়াবে না যুদ্ধে, দুজনেই দুজনের প্রতি একটা সমঝোতায় থাকবে, দুজনেরই ক্ষতি হতে পারে তাতে, এটাই দরকার আর কি অ্যাকচুয়ালি। তো সেই জায়গাটা কিন্তু আপনারা ব্যাপক ফল পাবেন এবং তার দ্বারা আমাদের ইকোনমিক গ্রোথও দেবে। সোনা বা যে কোনো ধাতুর কিন্তু প্রাইস বাড়তে শুরু করবে, হ্যাঁ, আস্তে আস্তে। বিশেষত সাদা ধাতু যেগুলো রয়েছে, রূপোর দাম, প্ল্যাটিনামের দাম, সাদা ধাতু, হিরে, এই সমস্ত, যদিও সেটা স্টোনের দিকে চলে যাচ্ছে, তার ভ্যালুয়েশনও কিন্তু বাড়বে আগামী 7 মাসের মধ্যে। মার্কেটেও কিন্তু মোটামুটি ভালো গ্রোথ আপনারা পাবেন, কিন্তু সেটা জানুয়ারির 7 তারিখের পর থেকে। যারা বিভিন্ন উচ্চশিক্ষার জন্য ব্রতী হচ্ছেন, কালপুরুষের পঞ্চম নবমের আসপেক্টে রয়েছে, কোনো স্পেশালাইজড কোনো কোর্সে পড়াশোনা করতে চাইছেন, সেরকম হলে কিন্তু আপনারা এখনই সেই বিষয়ে ভর্তি হয়ে যেতে পারেন, বেস্ট টাইম। এবং তারপরে যখন গতি ডাইরেক্ট হওয়ার পরে আস্তে আস্তে গতি নিতে থাকবে উইথ রেসপেক্ট টু পৃথিবী, তখন সেটা আরও বেটার ফল দেবে। আর যারা মনে করছেন যে আমি কোনো কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দেব, তাদের জন্য আমি নর্মালি বলতে পারি যে তারা জানুয়ারির প্রথম সপ্তাহটার পর থেকে গিয়ে ভর্তি হবে, প্রায় চলেই আসলো সময়, আর 20 দিনও নেই, 25 দিন মতন সময়, তারপরে করবে, তাহলে সেটা অনেক ফলপ্রসূ হবে আর কি। আচ্ছা, আর যেটা বলার সেটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে আপনাকে অনেক বেশি ডিসিপ্লিন বানাবে, ডেডিকেটেড বানাবে। আপনি নিয়মানুবর্তী, তার সময়, যারা সমাজের ক্ষেত্রে বা বাড়ির ক্ষেত্রে যারা মনে করুন বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের নলেজকে নিয়ে চলা, আপনার মধ্যে নর্মাল ওবেডিয়েন্স বৃদ্ধি হওয়া, হ্যাঁ, গুরুকে সম্মান করা, সেই জায়গা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে আর কি। তার সাথে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মেমোরি পাওয়ার, আমাদের ইন্টেলিজেন্স লেভেল, এগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার সাথে যেটা হবে, আমাদের ধরুন বনসৃজন, অ্যাফরেস্টেশন যেটাকে বলা যায়, বা গাছপালার প্রতি মানুষের যে যত্ন নেওয়ার আবশ্যিকতা আছে প্রত্যেকের, সেই জায়গায় কিন্তু অনেক দেখবেন আপনারা, সেই একটা সময় আমাদের দেশে চিপকো আন্দোলন হয়েছিল বিভিন্ন রকম গাছ কাটার বিরুদ্ধে, এই রকম ধরনের দেখবেন যে সবুজায়ন বা সবুজকে রক্ষা করা, এই ধরনের বহু দেখবেন যে সামাজিক অত্যন্ত ভালো কিছু প্রজেক্ট আপনাদের চোখে পড়বে, এবং সেটা কিন্তু সারা পৃথিবীব্যাপী পড়বে। ইভেন পশু পাখি যারা আমাদের সাথে একসাথেই রয়েছে, বা উল্টো বলা যেতে পারে তাদের সাথেও আমরা একসাথে রয়েছি, তো তাদের প্রতিও যে ভালোবাসা, তাদের রক্ষা করা, অর্থাৎ ন্যাচারাল যে আমাদের যে খাদ্য শৃঙ্খল আছে এবং বায়োডাইভার্সিটি যেটা আছে, সেটা কিন্তু খুব ভালোভাবে রক্ষিত হবে সেটা। এবং যারা মাটিতে চলা যে সমস্ত অ্যানিমেল আছে, সেটা মাটিতে চলা মানে আমরাও তো মাটিতেই চলি, আমি সেটা বলছি না, পশু পাখি বা সেরকম জায়গায় বলছি, যে ধরুন যেরকম রেপটাইল বিভিন্ন, বা ধরুন ইঁদুর, এরকম প্রাণী যারা আছে, তো যারা, মানে আমি কুকুর বিড়ালকে এই কারণে বলছি না কারণ তারা অন্যান্য খাদ্যের উপরে ডিপেন্ডেন্ট, যারা ওই মাটির মধ্যে থেকেই জীবন ধারণ করে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো গ্রোথ আছে এই সময়। তো বা অনেক সময় অনেক বলতে পারেন যে ক্ষতিকারক কিছু প্রাণী, যেমন ধরুন বিছে বা এই ধরনের, যেগুলো কামড়ালে পরে ক্ষতি হতে পারে, জোক, লিচ, এই ধরনের প্রাণীর কিন্তু গ্রোথ খুব বেশি আছে, অন্তত মে পর্যন্ত। এবং আপনারা দেখতে পাবেন মার্চ মাসের মোটামুটি থার্ড উইকও লাগবে না, সেকেন্ড উইক থেকেই দেখবেন, আচ্ছা অন্তত পশ্চিমবঙ্গের মানডেন অনুসারে বলছি, বৃষ্টি পরিলক্ষিত হবে। তো তার ফলে সেই সময় মাঠে বোরো ধান থাকে,
সেটে ধান বলা হয়, যেটা 60 থেকে 65 দিনের মধ্যে উঠে যায় যে ধান, এই ধানের প্রোডাকশনও কিন্তু এবার ব্যাপক হবে। যদিও এই ধান বেশি বাড়ে না মাটিতে, যার ফলে পশ্চিমবঙ্গে অন্তত বলছি, যে সমস্ত অঞ্চলে বোরো ধানের চাষ হয় সেখানে দেখবেন ভালো প্রোডাকশন কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ধান উঠলেই পাট লাগিয়ে দেওয়া হয় মাঠে, মোটামুটি তিলও থাকে মাঠে সে সময়। তো তিলের একটু ক্ষতি হতে পারে, কিন্তু অন্যান্য সবজি ফসলের কিন্তু, বিশেষত একদম প্রাক লেভেলের যে সমস্ত গরমের সবজি, যখন আমরা একদম নতুন পটল খাই, একদম নতুন ঝিঙে বাজারে উঠছে সবে, সেইগুলোর কিন্তু প্রোডাকশন লেভেল খুব ভালো হবে। তো সব দিক থেকে বেটার টাইম আছে। আর শরীরের ক্ষেত্রে আপনাদের কমনভাবে বলে দেব, যাদের ব্লাড সুগারের সমস্যা রয়েছে অ্যাকিউট, যে জাতিকাদের ক্ষেত্রে ইউটেরাস ওভারিতে সমস্যা রয়েছে, লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম রয়েছে, এবং যাদের ইভেন ব্লাড প্রেশার বা কোনো কারণে স্টেইন বসেছে শরীরে, তারা কিন্তু খুব সাবধানে মানে থাকবেন আর কি। এটা কমন বললাম, এরপরে যখন রাশি লগ্ন ধরে আপনাদের বলবো তখন কিন্তু ব্যাপারটা আরও প্রিসাইজলি বলে দিতে পারবো। যাই হোক, আপনাদের আমি একটা জিনিস শুধু বলে রাখি, সেটা হচ্ছে এই যে গোচর সংগঠিত হচ্ছে, এই গোচরকে কিন্তু আমরা মোটের ওপরে ভালো গোচর হিসাবেই আর কি দেখবো। এটাকে কিন্তু নেগেটিভ গোচর হিসাবে কখনোই নয়। বহু মানুষ আমাকে প্রশ্ন করেছে, বৃহস্পতিরই মার্গী হওয়ার পরে কি বেটার ফল দেবে? হ্যাঁ, বেটার ফল অবশ্যই দেবে। তার কারণ একটা বৃহস্পতির মতো প্ল্যানেটকে আমরা 3টে ফেজে ভাগ করি। এক বছর যদি অ্যাভারেজ ধরি, তো প্রথম 4 থেকে 4.5 মাস তার মার্গী গতি থাকে, তো শেষের 1 মাস তার স্লো ভেলোসিটি থাকে, তারপরে তার বক্রী গতি থাকে। বক্রী গতিতে সে কোনো নির্দিষ্ট 1-2 সেক্টরই সে ফাংশন করতে পারে তার ভাব এবং কারকতা অনুসারে। তারপরের সেক্টরে সে যখন বক্রী থেকে মার্গী হয়, সেই ফেজে কিন্তু সে ভালো ফল দেওয়ার চেষ্টা করে। তো সেই হিসাবে অবশ্যই এটি ভালো ফল প্রদানকারী। আর যারা ইমুভেবল প্রপার্টি কিনতে চান এ সময়, যারা বিভিন্ন বাড়ি জমি বা এগুলোর এক্সটেনশন করতে চান, বিশেষত জমি সংক্রান্ত জায়গা, পুকুর, মাছ চাষ, কোনো কর্পোরেট ফার্মিং বা ধরুন কনজুগেটেড ফার্মিং যেগুলো করে, আজকালকার দিনে আচ্ছা দেখতে পাবেন যে অনেক মানে হাইলি এডুকেটেড ছেলে মেয়ে এই সমস্ত ক্যাটেল ফার্মিং এ সমস্ত কিন্তু তারা করে থাকেন এগুলো। এবং কলকাতার উপকণ্ঠেই আপনারা প্রচুর দেখতে পাবেন এরকম। খুব ভালো কিন্তু তাদের ক্ষেত্রে অন্তত ইকোনমিক গ্রোথ তারা পাবে এই সময়। তো যাই হোক, যেটাই করবেন, এবং ফলের প্রোডাকশনও কিন্তু মোটের উপরে খারাপ হবে না। তবে যেহেতু বৃষ্টি বেশি হবে, সেই কারণে কিছু সাময়িক ক্ষতি হওয়ার প্রবাবিলিটি রয়েছে। আমি একদম লগ্ন রাশি ভিত্তিক বলবো, পরপর 12টা রাশির লগ্ন এবং রাশি ফল আপনাদের বৃহস্পতির এই মার্গী হওয়ার জন্য বলার। প্রথম মেষ রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি এবং লগ্ন, তাদের ক্ষেত্রে বলে রাখি 9th হাউসের লর্ড ভাগ্যপতি যেটাকে বলা যায়, এবং সে আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশিতে রয়েছে। তার ফলে আপনার যে স্টেটাস, আপনার জীবনে যে পারমানেন্সি, সেটার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আগামী 4 মাসে খুব বেটার ফল আপনাকে দিয়ে যাবে। আপনার জন্মছকের জুপিটারের সাথে যদি খুব কন্ট্রাস্ট তৈরি না করে, তাহলে কিন্তু ফল প্রদানের ক্ষেত্রে ভীষণভাবে অ্যাকিউরেসি আপনি বুঝতে পারবেন, কাটায় কাটায় ফল প্রদান করবে এবং আপনাকে অনেক বেশি মানে পাণ্ডিত্য দেবে, অনেক অ্যাম্বিশিয়াস করবে। কিন্তু অ্যাম্বিশিয়াসটার মধ্যে রাহু থাকাকালীন যেরকম একটা কাল্পনিক মানসিকতার মানে অ্যাম্বিশন যেহেতু তৈরি হয়, সেই কাল্পনিক মানসিকতা কিন্তু এ সময় কম্পারেটিভলি কম থাকবে আপনাদের ক্ষেত্রে, সেটার প্র্যাকটিক্যাল জায়গা থাকবে। তো এডুকেশনাল ডেভেলপমেন্ট বলুন, আপনার বুদ্ধি বলুন, আপনার মধ্যে সৌম্যতা, ভদ্রতা, যে কোনো কাজের মধ্যে একটা দূর চিন্তা করে কাজ করা, যে প্রারম্ভিক লাভের থেকে আমি দূরের ক্ষতিটা আগে চিন্তা করব, অনেক বেশি অ্যাসেসমেন্ট নির্ভর করে কাজ করা, সেই ধরনের কিন্তু কাজের যোগ আপনার মধ্যে তৈরি হবে। নর্মাল ইনকাম বৃদ্ধি পাবে, গ্রোথ বেটার দেবে,
এবং ইমুভেবল প্রপার্টি পারচেজের যোগ আছে, ম্যারেজের যোগ আছে, সন্তানের যোগ আছে, সন্তানের ঘরে সন্তানের যোগ আছে। সর্বোপরি বাইরে থেকেও কিন্তু কাজের যোগ আসতে পারে। বাট মাথায় রাখবেন, যেহেতু দ্বাদশ ভাবে রাহু আছে এবং দ্বাদশের দ্বাদশ ভাব সেখানে শনি আছে, সেহেতু বাইরে থেকে যদি কোনো কাজের যোগ আসে তাহলে কিন্তু তাকে ভালো করে পরখ করে ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু যাবেন, না হলে হোক্সিং হতে পারে। সেক্ষেত্রে যেটা চিন্তা করে যাচ্ছেন তার হয়তো দেখা গেল একটু উল্টো ফল দিল, বা প্রাথমিক ক্ষেত্রে সেই পরিমাণ ফল প্রদানে অসমর্থ থাকলো, সেটা দেখে যেতে হবে। এবং যত পারবেন আপনি যে ফিল্ডে যে ডোমেইনে কাজ করেন সেই ডোমেইনের মধ্যে থাকার চেষ্টা করবেন, তাতে দেখবেন আপনার গ্রোথ আপনাকে অনেক বেশি দেবে। শরীরের ক্ষেত্রে বলবো মিডল এবং লোয়ার অ্যাবডোমেনের ডাইজেস্টিভ ট্র্যাকের প্রতি নজর রাখবেন। যাদের গল ব্লাডার সমস্যা রয়েছে, অলরেডি ডাক্তারবাবু বা ম্যাডাম বলেছেন যে চিকিৎসা তারা ফেলে রাখবেন না, কিন্তু কোনো যদি সমস্যা থাকে নিয়মিত চিকিৎসা করাবেন। ডান দিকের কিডনির দিকেও কিন্তু নজর রাখবেন। যাদের ক্ষেত্রে রিউমেটয়েডের প্রবলেম রয়েছে তারা কিন্তু একটু সাবধানে চেষ্টা করবেন তার প্রপার চিকিৎসা করানোর। চোখের দিকেও কিন্তু নজর রাখবেন। বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই যে 8th হাউস এবং 11th হাউসের লর্ড সে আপনার দ্বাদশভাবে মার্গী হচ্ছে বকরি থেকে। এটি অত্যন্ত শুভকারক জায়গা। মার্গী থাকা মানে মনে রাখবেন সে সবসময় ফরওয়ার্ড মোশনের ফল দেবে, অর্থাৎ আগের ফল দেবে। সে এবার রেট্রোস্পেক্টিভ ফল কিন্তু প্রদান করবে না, কারণ রেট্রোস্পেক্টিভ ফল প্রদানকারী যে জায়গা সেখানে রাহু অলরেডি বসে আছে, এখনো গান্ডান্ত রয়েছে এবং বর্গোত্তম রয়েছে। তো তার ফলে সে খুব একটা ফল প্রদানে সমর্থ থাকবে না। তো যাই হোক, আপনার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ইমুভেবল প্রপার্টি সেল পারচেজের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় আছে। ইভেন ভেহিকেল সেল পারচেজের ক্ষেত্রেও কিন্তু, বিশেষত পারচেজের ক্ষেত্রে খুব ভালো সময় আছে। অনেক পুরনো টাকা পয়সা যদি কোথাও আটকে থাকে, এই টাকা পয়সা কিন্তু আপনি লাভ করতে সমর্থ হবেন। বিশেষত মার্চ মাসে 7 তারিখের পর থেকে অনেক বেটার ফল আপনাকে কিন্তু প্রদান করবে। দেখুন, একটা জিনিস শুধু মাথায় রাখবেন, যেহেতু বৃহস্পতির ডিরেক্ট দৃষ্টি শুক্রের ঘরে রয়েছে, মানে তুলার ঘরে, যেটি আপনার 6th হাউস। তো আপনার ক্ষেত্রে আপনার জীবনে যারা ব্যালেন্সকে নষ্ট করে, এই ব্যালেন্সকে নষ্ট করার জায়গা থেকে কিন্তু আপনি যতটা সম্ভব নিজেকে বিরত রাখবার চেষ্টা করবেন। ব্যালেন্সটা যেন বজায় থাকে প্রপারলি, না হলে কিন্তু সমস্যা দিতে বাধ্য। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ আপনাকে প্রচুর পরিমাণে দেবে। এবং সব থেকে বড় কথা যে যেটাকে আমরা মানে প্রপার স্পিরিচুয়াল ডাইরেকশন এবং প্রপার গুরুদেব পাওয়া, সেই ধরনের কিন্তু জায়গাও তৈরি করবে। এমন হতে পারে আপনি সেই ধরনের কোনো প্রশিক্ষণ নিতে বাড়ি থেকে কিছুদিনের জন্য দূরবর্তী স্থানেও যেতে পারেন, যে সেই রকম। কিন্তু মাথায় রাখবেন যে আমাদের যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আছে সেটা নতুন করে তৈরি করার মতন কিছু নেই, সেটা ইটারনাল ছিল, আছে, থাকবে। তো সেটা মাথায় রেখে ব্যাপারটা নেবেন। আমি এর বেশি বলবো না, কারণ বিষয়টা খুব স্পর্শকাতর। যথেষ্ট বুদ্ধি আছে আপনাদের, আপনারা জিনিসটা বুঝে নেবেন। আচ্ছা, শরীরের ক্ষেত্রে আপনাদের বলবো যে ব্লাড সুগার এবং প্রস্টেটের সমস্যা যাদের আছে তারা খুব সাবধান। আর ফিমেলদের ক্ষেত্রে বলবো যে কোমর এবং হিপ বোনসে, বিশেষত যাদের বয়স ধরুন 45 অনওয়ার্ডস, এবং লেগলেন বরাবর বোনের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। এবং যদি কখনো বাম দিকের লাঙে কোনো প্রবলেম, মানে আপনি তো বাম ডান বুঝবেন না, যদি দেখছেন যে ক্রমাগত সর্দি হচ্ছে, কমছে না, হ্যাঁ, বা ধরুন থাইরয়েডের কোনো সমস্যা হচ্ছে, এন্ডোক্রিন গ্ল্যান্ডের, তাহলেও কিন্তু চিকিৎসকের সঙ্গে সঙ্গে পরামর্শ নেবেন। মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 7th এবং 10th হাউসের লর্ড কেন্দ্রপতি, এবং সেই 11th হাউসে থাকবে। তো এটা একটা
ন্যাচারালি প্রচলিত কথায় আমরা বলতে পারি রাজ্য, কিন্তু মিথুনের ক্ষেত্রে সেই ফল কিন্তু সারা বছর অলমোস্ট দেয়নি। আমি অনেক লোকের সাথে কথা বলেছি, দেয়নি, বরঞ্চ যে ফল দেওয়ার কথা ছিল তার 1/4 দেয়নি। আমি এটুকু বলবো, 1/4 অংশও কিন্তু দেয়নি। তো সেক্ষেত্রে এইবার কিন্তু সেই ফল প্রদান আপনাকে অনেকটা করবে, এবং আপনারা দেখতে পাবেন যে মার্চ মাসের 3rd উইক অবধি 2.5 মাস আপনাদের কিন্তু একটা হঠাৎ করে বেশ ভালো কোয়ান্টাম একটা গ্রোথ আপনারা দেখতে পাবেন। যদি একটু ভালো দশায় থাকেন, একটু স্টেবল দশায় থাকেন, তাহলে কিন্তু সেই গ্রোথ খুব সহজে পরিলক্ষিত হবে। সেক্ষেত্রে চাকরি ক্ষেত্রে প্রমোশন এবং স্ট্যাটাস বৃদ্ধি, স্যালারি বৃদ্ধি, এবং কিছু ইনভেস্টমেন্টও, প্রপার ইনভেস্টমেন্টও কিন্তু আপনি করতে পারবেন। নর্মাল ধনবৃদ্ধি যেটাকে বলা যায় সেটা হবে, এবং সেটা কিন্তু প্রপার কাজের দ্বারা হবে। রেকগনিশন পাবেন খুব ভালোভাবে কাজের ক্ষেত্রে। বিবাহের জায়গা অত্যন্ত ভালো আছে, এবং স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক দিনের যদি এরকম ব্যাপার থাকে যে আপনার রিলেশন কোনোভাবে ডিসরাপ্টেড হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু আপনি জানুয়ারি মাসের 1st উইক চলে গেলে তারপরের 2.5 মাস আপনার জন্য কিন্তু খুব কনজিনিয়াল টাইম আছে। সন্তানদের ক্ষেত্রে গ্রোথের জায়গাও আপনাকে বেটার দেবে। কেতু মঙ্গলের নক্ষত্র ছেড়ে দিলে তারপর থেকে কিন্তু গ্রোথ আপনাকে আরও বেটার আপনি পরিলক্ষিত হবে। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার বাইরে যাওয়ারও যোগ আছে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে। তো আমি সব জায়গা মিলিয়ে বলবো উইন উইন সিচুয়েশন আছে, এবং সেটাকে কাজে লাগান। শুধুমাত্র একটা জিনিস বলবো, 10th হাউসে রাহু, বিশেষত মিনের রাহু আপনার সাপেক্ষে যেটা করবে, আপনার মধ্যে একটু ভ্যানিটি বা অহমিকা, এক ধরনের আপনি সব জানেন এরকম একটা মানসিকতা তৈরি করতে পারে। সেটা আপনি জানতে পারেন, কিন্তু সেটা বাইরের লোককে বেশি শো অফ করাবেন না, তাহলে কিন্তু আপনার যে গুণ আছে সেটা কিন্তু মানে লেসেন হতে থাকবে, কমতে থাকবে, আপনি এক্সিকিউশন করতে পারবেন না সেটা। সেই ব্যাপারে একটু সচেতন থাকবেন। কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে বলি, 6th এবং 9th হাউসের লর্ড সে আপনার 10th হাউসে মার্গী হচ্ছে। সর্বদিক থেকে কিন্তু খুব ভালো সময় আপনাকে দেবে। বিশেষত যাদের ক্ষেত্রে ঢাইয়া চলছে তারা কিন্তু বেশ কিছুদিন পরে অনেকটা রিলিফড হবেন। এবং 9th হাউসের লর্ড যখন 10th হাউসে যায়, তখন ভাগ্যের দ্বারা কর্মের বা কর্মের দ্বারা ভাগ্যেরও ডেভেলপমেন্ট ঘটে। এটা একটা ভাইসি ভার্সা ফল দেওয়ার কিন্তু চেষ্টা করে। তো 6th হাউসের লর্ডও 10th হাউসে আছে। 6th হাউস থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও 10th হাউসে থাকে সেদিক থেকে। তো সেক্ষেত্রে কিছু শত্রু বৃদ্ধি হবে, কিছু জেলাস তৈরি হবে, কিছু মানুষ আপনাকে হিংসা করবে, কিছু মানুষের মধ্যে একটা মানে এনমিটি তৈরি হবে। কিন্তু যেটাই হোক না কেন সেটা আপনাকে খুব একটা বেশি বিচলিত করবার দরকার নেই। আপনি শুধু যেটা করবেন সেটা হচ্ছে ঈশ্বর বিমুখ কখনো হবেন না, কোনো অবস্থায় নয়, এবং প্রপার গুরু অন্বেষণ করবার কিন্তু চেষ্টা করবেন। কারণ রাহু আপনাকে যেটা করবে সেটা হচ্ছে এক ধরনের অ্যাথিস্ট মেন্টালিটি কিন্তু তৈরি করতে পারে। তো সেটা বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। বিশেষত আপনার যেটা পেডিগ্রিতে নেই, সেই পেডিগ্রির বাইরে আপনাকে কিন্তু কিছুটা নিয়ে যাওয়ার চেষ্টাও করতে পারে, সে বিষয়ে সাবধান। হার্টের যাদের সমস্যা আছে, লাংসের যাদের সমস্যা আছে, তারা কিন্তু একটু সাবধান থাকবেন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন অন্তত 12 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের। তারপর থেকে দেখবেন স্ত্রীর সাথেও সম্পর্ক, আপনি এটা একদম মেলদের বলছি, তাদের সাথেও কিন্তু সম্পর্কের উন্নতি হবে। সন্তানদের সাথে একটু টাগ অফ ওয়ার চলতে পারে, একটু ইগোর লড়াই চলতে পারে, কিন্তু সেটা ফেব্রুয়ারির মিডের পর থেকে দেখবেন আস্তে আস্তে বেটার হচ্ছে। আপনার রেকগনিশন বলুন, যশ, খ্যাতি, মান, প্রতিপত্তি সবই কিন্তু বৃদ্ধি পাবে। ভালো দশায় থাকলে আপনি কিন্তু পূর্ণভাবে সেই দশার ফল লাভ করতে সমর্থ হবেন, সে ব্যাপারে নিশ্চিত থাকুন। আর একদম ডান পা বরাবর, বিশেষত হাঁটু থেকে পায়ের একদম পাতা পর্যন্ত অংশে যদি কোনো অর্থোপেডিক বা লিগামেন্ট বা কোনো রকম কিছু সমস্যা দেখতে পান বা বুঝতে পারেন, ডক্টরের শরণাপন্ন হবেন। ভেহিকেল কেনার যোগ আছে খুব ভালো। কমার্শিয়াল কোনো প্লেস কেনার যোগ আছে আগামী 3 মাসের মধ্যে, বিশেষত কোনো দোকান, গ্যারেজ, এরকম টাইপের কিছু পারচেজ বলেছি, কিন্তু রেন্ট নয় একদম। এবং তার সাথে
আপনি কিছু ভ্যালুয়েবলস মানে গোল্ড বা জুয়েলারি সেই জাতীয় জিনিসও কিন্তু কিনবার যোগ আছে। আপনার ছকগত স্টেটাস বা সামর্থ্য অনুসারে আপনি পারচেস করবেন, বা ইনহেরিটেন্স থেকেও কিন্তু সেই ধরনের কিছু লাভ করবার জায়গা আছে। মামা বা মাসিদের সাথে অর্থাৎ মামা বাড়ির সাথে কখনো কোনো বিতর্কে জড়াবেন না এই ফেজে। সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে বলে দিই, 5th এবং 8th হাউসের লর্ড সে 9th হাউসে অবস্থান করবে এবং মার্গী হয়ে যাবে, সর্বদিক থেকে শুভ ফল প্রদানকারী। কিন্তু যেহেতু 8th হাউসে রাহু রয়েছে এবং বৃহস্পতি 8th হাউসের কারকতাও বহন করছে, তার ফলে গুণের যে প্রকাশ সেই প্রকাশের কিন্তু রেকগনিশন আপনারা একটু দেরিতে গিয়ে পাবেন, অর্থাৎ অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে, তারপরে গিয়ে কিন্তু পেতে পারবেন। বাট ডাইরেক্ট হওয়ার মোটামুটি 7-8 দিন পর থেকে কিন্তু ভালো ফল আপনাদের দিতে শুরু করবে। স্পিরিচুয়ালিটির দিকে আপনাদের ডেভেলপমেন্ট দেবে প্রচুর। যারা মনে করুন এই ফিল্ডে কাজ করেন বা এই ধরনের কাজকর্মের সাথে এই কাজকর্মের পরিধি বাড়াতে চান, হ্যাঁ, সেবামূলক কাজ, ডোনেশনমূলক কাজ, মানুষকে প্রপার স্পিরিচুয়াল গাইডেন্স দেওয়া, গুরুর সাথে আপনার যে গুরুদেব আছেন তার সাথে লিয়াজও রেখে এই ধরনের যদি কিছু কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রেও আধ্যাত্মিক উন্নতি যথেষ্ট পরিলক্ষিত আছে। নাম যশ প্রতিপত্তি সবই আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিকারক জায়গায় আছে। আমি নেগেটিভ জায়গা কিছু দেখছি না। বিবাহের ক্ষেত্রে খুব ভালো যোগ আছে, সন্তানের যোগ আছে খুব ভালো। শরীরের ক্ষেত্রে শুধু বলবো ব্লাড প্রেশার রিলেটেড যাদের সমস্যা রয়েছে এবং যাদের লিভার ফাংশন উইক আছে তারা কিন্তু সাবধান। যাদের কোনো ক্ষেত্রে সুগার এসছে তারা কিন্তু কিডনির যত্ন নেবেন, প্রস্টেটের যত্ন নেবেন, এবং ফিমেলদের ক্ষেত্রে বলবো ইউটেরাসের কিন্তু যত্ন নেবেন প্রপারলি, না হলে সমস্যা দিতে পারে। আপনার আগামী 4 মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারি থেকে আমি মে মাসে 7 তারিখ পর্যন্ত দিয়ে কথা বলেছি অনেকবার, দেখবেন আপনারা। তো এই 7 তারিখের মধ্যে কিন্তু লাইফে আপনার একটা সেটেলমেন্ট শো করছে। যদি দশা আপনার পক্ষে একটু ইনক্লাইন্ড হয় তাহলে কিন্তু সেটা আপনি পরিলক্ষিত হবে আপনার ক্ষেত্রে। তো সব দিক থেকে আমি খারাপ দেখছি না, শুধু ইগোয়েস্টিক জায়গাটাকে একটুখানি কমানোর চেষ্টা করবেন যতটা পারবেন, হাম্বল হবেন এবং হাম্বলি মানুষের সাথে বিহেভ করবেন আর কি। কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে বলে দিই, 4th এবং 7th হাউসের লর্ড সে আপনার 8th হাউসে মার্গী হচ্ছে। তো মার্গী হওয়ার পরে আপনার ক্ষেত্রে যেটা দেবে, আপনার দীর্ঘদিন কন্যার ক্ষেত্রে পুরো স্ট্যাগনেশন সিচুয়েশন রয়েছে। আমি ভালো দশায় কিছু কন্যা দেখেছি, মানে রাশি লগ্নের ক্ষেত্রে। লগ্ন দেখে ছক তো আমি দেখি না, কিন্তু ছক করার সময় লিখে দিই, বহু মানুষের প্রশ্ন থাকে, নিজেও দেখতে পাই। তো আমি দেখেছি যে এই জায়গাটা কিন্তু স্ট্যাগনেশন ছিল। এই স্ট্যাগনেশনটা কিন্তু আপনার আস্তে আস্তে কাটতে শুরু করবে, বিশেষত জবের জায়গায়, বিশেষত আপনার সামাজিক ক্ষেত্রে। আপনার যদি বিবাহ করবার মতন বয়স থাকে, তো সন্তান নেওয়ার মতন বয়স থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে কনজিনিয়াল এফেক্ট দেবে এবং জীবনের এক ধরনের স্টেবিলাইজেশনের জায়গায় কিন্তু আপনি আস্তে আস্তে যেতে থাকবেন। তবে সেটা যেতে যেতে আপনাকে মার্চ মাসের 22 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, তার আগে আপনি পুরোপুরি যেতে পারবেন না। বাট আপনি যে যাচ্ছেন সেদিকে তার অল্প অল্প করে ফল আপনি কিন্তু যদি একটু ভালো করে অবজার্ভ করেন সেটা আপনি বুঝতে পারবেন। যাই হোক, আপনার ইনহেরিটেন্স থেকে প্রপার্টি মানে পাওয়ার যোগ আছে। আপনি যদি কোনো স্পিরিচুয়াল কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকেন আপনাকে ডেভেলপমেন্ট দেবে। আপনি যদি কোনো অকাল্ট কোনো কাজকর্ম করেন সেই জায়গাও বেটার আছে। বহু মানুষ আমাকে প্রশ্ন করে যে অ্যাস্ট্রোলজি কি অকাল্টের মধ্যে পড়ে? অ্যাস্ট্রোলজি কখনো অকাল্টের মধ্যে পড়ে না। অ্যাস্ট্রোলজি আমাদের সনাতনের একটা পার্ট, একটা পোর্শন। তো এটা কখনো অকাল্ট নয়, এটা ব্যক্ত এবং সর্বজনের কাছে ব্যক্ত। কেউ চাইলে ইচ্ছে করে সে পড়ে নিতে পারে। গুরু তার জ্ঞান প্রদান করে দিয়ে গেছে, এবার সে যদি প্রপার গুরু পায় তাহলে শিখতে পারবে। তো যাই হোক, এক্ষেত্রে কোনো গুপ্ত জিনিস নেই কোনোভাবে, যে কোনো ট্রিক আছে, শুধু আপনাকে পড়তে হবে এবং সেটার সাথে লিঙ্ক করতে হবে প্রপারলি, তাহলেই
আপনি সেটাই করতে পারবেন। তো যাই হোক, আপনাকে এক্ষেত্রে অনেক গুপ্ত বিদ্যা শেখাতে পারে। হ্যাঁ, আপনাকে আপনার ফ্যামিলির সাথে কিন্তু অনেক বেশি আপনাকে যেটা সেগ্রিগেটেড করে রেখেছিল পরিবারের মধ্যে, আপনি একটা কোণঠাসা মতন সিচুয়েশন, বা অনেক ক্ষেত্রে ইচ্ছা করলেও পরিবারের কাছে আসতে পাচ্ছেন না, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে অনেকটা রিলিফ করবে এবং আপনি সেটা তাদের একাত্ম হতে পারবেন আর কি সব দিক থেকে। তো যাই হোক, বিবাহের ব্যাপারটা আমি আগেই বলেছি। পরিশ্রম যে পরিমাণ করে, যে পরিমাণ অর্থ আপনি এতদিন পাচ্ছিলেন, তার থেকে কিন্তু আপনাকে বেটার জায়গা এ সময় দেওয়ার চেষ্টা কিন্তু বৃহস্পতি করতে থাকবে, এবং আপনার লগ্ন বা রাশির যে অধিপতি বুধ, সেও কিন্তু করতে থাকবে। তো সেদিক থেকেও বেটার আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, বিশেষত যারা বিভিন্ন বিউটি প্রোডাক্ট, যারা বিভিন্ন ধরুন ভোগ্য পণ্যের ব্যবসা, ধরুন মার্বেলের ব্যবসা করছেন, কোনো ওষুধের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেটার আছে। ইভেন যারা বিভিন্ন ফিশ যে প্রসেসিং ইউনিট আছে, যেগুলো বিদেশে মাছ রপ্তানি হয়, সমস্ত কাজকর্মের সাথে যারা যুক্ত, যারা ধরুন সেইলার, এই ধরনের প্রফেশনের সাথে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যন্ত বেটার ফল প্রদানকারী। এবং যত দিন যাবে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে বেটার ফল দেবে, ফেব্রুয়ারি থেকে মার্চে আপনাকে আরও বেটার ফল দেবে, আপনি কিন্তু সেটা রিয়েলাইজ করতে পারবেন। শুধুমাত্র যেটা বলবো সেটা হচ্ছে শরীরের এন্টায়ার অর্থোপেডিক জায়গা, বিশেষত শরীরের মাঝ অংশ থেকে শরীরের একদম আমাদের ফিট পর্যন্ত খেয়াল রাখবেন। আর খাওয়া সময়ে খাবেন, না হলে কিন্তু ইনডাইজেশনের সমস্যা আছে। রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে আপনি রয়েছেন, তার ফলে আপনাকে কিন্তু বেনিয়ম, অনিয়ম, বিভিন্ন রকমের ব্রাউন স্টাডি আপনার মধ্যে আনার চেষ্টা করবে, সেটা থেকে নিজেকে বার করবার চেষ্টা করবেন। স্যাটার্ন আপনার 6th হাউসে মার্গী রয়েছে অ্যাকচুয়ালি, তো নর্মালি আপনার এনিমি এরাডিকেশন কিন্তু হতে থাকবে, তো সেটা আপনার ক্ষেত্রে বেটার। বাট এনিমি প্রোডাকশনও হতে থাকবে। চেষ্টা করবেন বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত টরাসে না চলে যাচ্ছে, যদি খুব নেসেসিটি না থাকে, তাহলে কিন্তু লোন করবেন না এই সময়টা, তাহলে কিন্তু ওই আবার ওই সার্কেলের মধ্যে পড়ে যাবেন আর কি, সেখান থেকে বেরোনোর সমস্যা হবে। আর একটা জায়গা বলবো, যাদের আইসে প্রবলেম এসছে, পাওয়ার খুব বাড়ছে, আমার গত বছর মারাত্মক পাওয়ার বেড়ে গেছিলো, যাই হোক এখন সেটা বহু মানুষ জিজ্ঞাসা করে, এখন কন্ট্রোলড আছে অনেকটা। তো সেটা যাদের ক্ষেত্রে খুব বাড়ছে, তারা কিন্তু প্রপার চিকিৎসকের পরামর্শ নেবেন, কোনো রকম ডিলে করবেন না। যাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে শরীরে অর্থোপেডিক জায়গায়, বা একটু বয়স হয়েছে, সুগার আছে, যাদের প্রপার ব্লাড জেনারেশন হচ্ছে না, তারাও কিন্তু সাবধানে ব্যাপারটাকে ট্যাকেল করবে। যারা ভেহিকেল চালানো শিখতে চাইছেন, তাদের জন্য খুব ভালো সময় আছে, জানুয়ারি 3rd উইকের পর থেকে শিখে নিন, আপনাদের ভালো ফল দেবে। তুলা রাশি লগ্নের ক্ষেত্রে বলে দিই, 3rd এবং 6th হাউসের লর্ড, সে 7th হাউসে বকরি থেকে মার্গী হচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদানকারী। এবং 25শে ডিসেম্বরের পর থেকে আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড, সে কিন্তু বৃশ্চিকের ঘরে অবস্থান করবে এবং 18ই জানুয়ারি অবধি অবস্থান করবে। আমি আর 4-5 দিন পরেই আমি সারা মাসের, জানুয়ারি মাসের যে রাশিফল, মানে রাশি লগ্ন ফল যেটা আছে, সেটা আমি বলে দেবো, তখন এই জায়গাগুলো আরও অ্যাকিউটভাবে বলে দেবো। তো যাই হোক, আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদানকারী, বিবাহ বলুন, ব্যবসা বলুন, সব দিক থেকে কিন্তু আপনার হাই প্রোডাকশন শো করছে, একেবারে পরিষ্কার ব্যাপার। মধ্যেখানে একটু বেটার ফল দিয়েছিল নভেম্বরের পর থেকে, কিন্তু ডিসেম্বরের 9 তারিখের পর থেকে কিন্তু জায়গা একটু আটকে থাকবে পরবর্তী 17-18 দিন, তারপরে আবার সেই ব্লকেজগুলো অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। নতুন কাজ, নতুন ব্যবসা, নতুন কিছু শুরু করা, নতুন প্রফেশনের কিছু ইনভেস্ট করা, আপনার দশাগত সিচুয়েশান যদি ভালো থাকে, আপনি ভালো ইনভেস্ট করতে পারেন লং টার্মে। মানে আমি বলবো, আপনার বয়স যদি 55 অধিক হয়, তাহলে কিন্তু আপনি যতদিন কর্ম করার মতন সমর্থ আপনি থাকবেন, আপনি কিন্তু এই সময় সেটা করে নিন তাহলে। এবং একটু ভালো দশায় থাকলে তো অবশ্যই করে নেবেন, আপনার ক্ষেত্রে কিন্তু
অত্যন্ত শুভ ফল প্রদান করবে। এবং আপনার মধ্যে যেটা দেবে সেটা হচ্ছে যত এনিমিজ আছে, প্রচুর আছে, আপনি দেখতে পাবেন আপনার কাজে হিন্ডার্ড করছে, কোনোভাবে অবস্ট্যাকল তৈরি করছে, কিন্তু দেখবেন তারা অটোমেটিক্যালি না এরাডিকেশনও হতে থাকবে আস্তে আস্তে। অর্থাৎ যেরকম তৈরি হবে সেরকম এরাডিকেশনও হবে। দুটো কাজই কিন্তু একসাথে সাইমালটেনিয়াসলি হতে থাকবে। তো সেদিক থেকে আপনি চিন্তা করবেন না। এবং স্যাটার্ন যেটা করবে আপনাকে কিন্তু খুব স্লোলি কিন্তু খুব কনসলিডেটেড জায়গায় কিন্তু বসিয়ে দেওয়ারও চেষ্টা করবে। তার ফলে আপনি শুধু প্রপার প্ল্যান করে, আর যদি কোনোভাবে মনে করুন যে কোনো যৌথ ব্যবসা করতে চাইছেন, তাহলে কিন্তু দুজনের হরোস্কোপে ট্যালি করে তারপরে ব্যবসায় নামবেন। দুম করে করবেন না, তাহলে সে ফল প্রদানে সে অসমর্থ হবে। যাই হোক, অ্যাজ এ হোল আপনাকে কিন্তু ভালো ফল প্রদান করবে। স্পাউসের কিন্তু একটু ইগো বেড়ে যেতে পারে কোনো কারণে, তো সেটা যে শুনছেন অন্তত সে শান্ত থেকে করার চেষ্টা করবেন এই ফেজটাতে। আর একটা জিনিস বলে দিই, এই সময় শনি কম্বাসন থাকবে। আমি ডেট বলে দিয়েছিলাম আগে, আপনারা প্রিভিয়াস অনুষ্ঠানে দেখে নেবেন। মার্চ মাসের, ফেব্রুয়ারির এন্ড থেকে মার্চের। তো সেই সময় কিন্তু আপনাদের হার্টের যদি কোনো সমস্যা থাকে, বা ধরুন প্রস্টেট রিলেটেড সমস্যা থাকে, বা কিডনি রিলেটেড সমস্যা থাকে, তাহলে কিন্তু একটু সাবধান। আর ব্লাড সুগারের সমস্যা থাকলে কিন্তু সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে সেকেন্ড এবং ফিফথ হাউসের লর্ড বৃহস্পতি, সে সিক্সথ হাউসে গিয়ে কিন্তু ডাইরেক্ট হচ্ছে। তো অ্যাকচুয়ালি দেখুন আপনার ফিফথ হাউসে রাহু বসে রয়েছে এবং সিক্সথ হাউসে জুপিটার ডাইরেক্ট হয়ে যাচ্ছে। তো ডাইরেক্ট হওয়ার পরে কিন্তু আপনার যে অ্যাসেন্ডেন্টের বা রাশির যে লর্ড, সেও কিন্তু 27 তারিখ রাত্রিবেলা মোটামুটি 11:45-50 পর থেকে সেও কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে। তো মঙ্গল এবং বৃহস্পতি এক্ষেত্রে আপনার সেকেন্ড ফিফথ হাউসের লর্ড, এবং আপনার লগ্ন বা রাশিপতি এবং সিক্সথ হাউসের লর্ডের মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জ হবে, যেটা আপনার মানিটারি গেইনের দিক থেকে কিন্তু বেটার আছে। বিশেষত যারা ব্যবসা করছেন বা নতুন কোনো বিজনেসের দিকে আপনারা চেঞ্জ আনতে চাইছেন বা ব্যবসা বৃদ্ধি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুব পজিটিভ ফল দেবে। আমি বৃশ্চিকের ক্ষেত্রে বহুবার বলেছি, যে কিছুক্ষণ আগেও বলেছি, যে অপরের দ্বন্দ্ব থেকে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। এটা একটা প্রফেশন। যেমন ধরুন অ্যাস্ট্রোলজি, আমার কাছে বা যে কোনো অ্যাস্ট্রোলজির কাছে মানুষ কেন যায়? ভালো সময় তো আসবে না, এসেও কথা শোনে না। 90% লোকই কথা শোনে না। বাড়িকে গিয়েই সে তার বুদ্ধি অ্যাপ্লাই করা শুরু করবে। হ্যাঁ, যে না এটা নিশ্চয়ই ঠিক নয়, এটা ঠিক নয়। এটা আমি আমার 23 বছরের এক্সপিরিয়েন্স বলছি আর কি। হ্যাঁ, সে তার বুদ্ধি অ্যাপ্লাই করা শুরু করবে এবং সে ভাববে যে আমি 10টা ইউটিউবে চ্যানেলে দেখছি বা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম চ্যানেলে অনুষ্ঠান দেখেছি, সুতরাং ব্যাপারটা খুব সোজা ব্যাপার, আমাকে তো কতগুলো জায়গা বলে দিয়েছে, আমি নিজেই সচেতন থাকবো। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। জিনিসটা এত সোজা নয়, আবার কঠিনও নয়, কিন্তু সেটা যদি প্রপার আপনার সেই জায়গাটা থাকে। আমি মানে এই বছরে আমি মানে বলতে বাধ্য হচ্ছে, আমি এত মানে ডিসওবিডিয়েন্স দেখেছি মানুষের মধ্যে। এটার কারো কথাও ছিল, রাহু তার ফুল ফ্লেজে। মানে আমি কিন্তু মানে 22-24 বছরের একেবারে বাচ্চা ছেলে মেয়ে থেকে আমি 70-75 বছরের মানুষের মধ্যে এই ডিসওবিডিয়েন্সটা দেখেছি, যদিও তার হরোস্কোপে কিন্তু সেই ট্রেন্ডটা দেখিনি। অর্থাৎ সেই মানুষ সেরকম নয়, সে কথার খেলাপ করবার মানুষ নন, কিন্তু তাকে কিন্তু করাচ্ছে, সেটা বুঝতে পারছি। কিন্তু আমি ওই আগের মতন কাউকে বলি না এখন আর, কারণ ওই খারাপ হওয়ার মানসিকতা আমার আর নেই। শুনবে শুনবে, না শুনবে তো ভালো, তার ব্যাপার, সে বুঝে নিক। হ্যাঁ, কিন্তু আমি আপনাদের একটা কথাই বলবো, যারা মনে করুন যে সিরিয়াস অ্যাস্ট্রোলজি করেন, বা যারা যারা ঘুরতে ঘুরতে যান না অ্যাস্ট্রোলজারের কাছে, কলকাতায় আমি দেখেছি একটা সেকশন অফ পিপল আছে ভীষণ কৌতূহল, তার ছক নিয়ে সে এত কৌতূহল, সে মনে করে সে কলকাতার তথা পার্শ্ববর্তী এলাকার এমন কোনো, তার কাছে এরকম একটা মোটা ফাইল আছে, বার করে অনেক সময়, মানে তাতে 100 ছক করা আছে বিভিন্ন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের।
তো কারোর কাছে যদি নতুন কিছু কথা শোনা যায় তার সম্পর্কে, তো এদের কিছু বলার নেই আমার, এটা সমস্যা। কিন্তু ন্যাচারাল যারা সিরিয়াস অ্যাস্ট্রোলজিতে বিলিভ করে তারা কিন্তু কথা শুনবেন। আমি 90% মানুষকে বলছি, এটা 90%-এর বেশি, আমি উদারতা দেখাচ্ছি এক্ষেত্রে, জেনারেসিটি, বাইরে গিয়ে কথা শুনে না। এর মধ্যে 2-3 জন যদি থাকে না, তাহলে 2-3 জনের ভিন্ন মত থাকে, তো বাইরে গিয়ে তারা সেই তাদের অদ্ভুত মত করবে। এবং সেটা রাহু যে এই বছরে এবং সামনের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই জায়গাটা আছে। আমি তো বলছি, আমি ছক দেখে তো মানুষটাকে বুঝতে পারছি, মানুষটা মানে হিপোক্রিটিক মানুষ নন, কিন্তু সে একেবারে সাদা মিথ্যে কথা বলছে, আমি মানে ফোনে মিথ্যে কথা বলছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমিও তাকে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করছি, কি করা যেতে পারে। তো এটা মানে খুব আয়রনি হলেও খুব যাই হোক। তো এই অপরের সমস্যা থেকে নিজের একটা প্রফিটের জায়গা কিন্তু থাকে সেটা, তো এটা ওয়ান অফ দ্য কজেস। আর আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বলুন, আপনাদের কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বলুন, নর্মাল জীবনে ডেভেলপমেন্ট বলুন, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম জানুয়ারি মাসের শুরু থেকে। কিন্তু মাথায় রাখবেন, বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে না যাচ্ছে, অর্থাৎ এপ্রিল 17, 2024, তখন যদিও বুধ কিন্তু বকরি থাকবে মীন রাশিতে, রাহুর সাথে সহাবস্থান করবে, তো সন্তানকে নিয়ে কিছুটা উদ্বিগ্নতা থাকবে, ওয়াইফকে নিয়ে, বিশেষত ওয়াইফকে নিয়ে উদ্বিগ্নতা থাকবে। আর হাজব্যান্ড ওয়াইফের দুজনের বয়স যদি 50 ঊর্ধ্ব হয়, তাহলে যে কোনো একজনকে নিয়ে উদ্বিগ্নতা থাকতে পারে, শারীরিক বা অন্য কোনো কারণে, সেটা ছক অনুসারে প্রযোজ্য হবে আর কি। কিন্তু বাদবাকি জায়গা থেকে কিন্তু আমি যদি ইকোনমিক সুপ্রিমেসি বলি বা ধরুন অন্যান্য জায়গায় যদি ডেভেলপমেন্টাল ফেজ বলি, তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ভালো ফল প্রদান করবেই। এ নিয়ে কিন্তু আমি কোনো দ্বিমত দেখছি না আর কি। আপনি যদি কোনো রিয়েল এস্টেট কোনো জায়গায় কাজ করতে চান, কোনো জমি বাড়ি সংক্রান্ত কোনো কাজ করতে চান, যে কিনে সেটাকে প্লট করে আপনি সেল করছেন, বা সেখানে কোনো নির্মাণ কার্য করছেন, বা সরকারের কোনো ধরুন কোনো রাস্তা মেরামতি বা এই সংক্রান্ত কোনো কাজকর্মের সাথে, আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করবে। ইভেন আপনি যদি কোনো ধরুন ইলেকট্রিক্যাল বা ধরুন প্লাম্বার এই জাতীয় কোনো মেকানিক হন, তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো জায়গা আপনি পাবেন। অর্থাৎ ইকোনমিক জায়গায় কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট দেবে এবং খুব ভালোভাবে দেবে। তবে আমি বলবো, রাস্তায় খুব ঝুঁকি নিয়ে কিন্তু চলাফেরা করবেন না, হ্যাঁ, এবং সন্তানের ব্যাপারে সচেতন থাকবেন, উদ্বিগ্ন হওয়ার মতন প্রয়োজন নেই, সচেতন থাকবেন। যাকে মনে করছেন, যার কথা শুনবেন, তার কথা পুরো শুনবেন, আর নচেত তার কথা শুনবেন না। আধা কাজ করা মানুষ খুব ডেঞ্জারাস হয়, কিন্তু সে জীবনে কোনো কনক্লুশনে পৌঁছাতে পারে না। এটা আমার বয়স হয়তো অনেক কম, কিন্তু আপনাদের আমি অনেকবার বলেছি যে আমি শনির কিন্তু পুরো একটা মানে রোটেশন দেখলাম এই 96-এর একদম 95-এর ফ্যাগ এন্ড থেকে। তখন আমি সবেমাত্র কলকাতায় এসেছি, তো সেই সময় থেকে কিন্তু আমি বর্তমান সময়, যদিও সেই নক্ষত্রে পৌঁছাতে পারিনি শনি এখনো, সেটা ফেব্রুয়ারি মাসের পরে পৌঁছাবে বৃহস্পতির নক্ষত্রে, আমি কিন্তু পুরো ওই কালচক্রের প্রায় একটা সময় আমি দেখেছি। তো আমার থেকে বলছি, যতটা শুনলে পুরোটা শুনবেন। অ্যাস্ট্রোলজি, ফলিত অ্যাস্ট্রোলজিকে অ্যাপ্লিকেবল করবার জন্য কিন্তু একটা ছককে দীর্ঘদিন অ্যাসেস করতে হয়। দুম করে এসে কিছু জিনিস মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা গ্রহণযোগ্য হয়, বা আধ ঘন্টা 40 মিনিটে কতটা ডিপলি একটা ছকের মধ্যে পেনিট্রেট করা যায়, সেটা বেশি দূর যাওয়া যায় না, আমার মনে হয় না যাওয়া যায়। একটা ছককে 2বার 4বার 10বার সেটা দেখার পরে একজন ডাক্তারবাবুও যখন একজন পেশেন্টকে দেখেন, সে পেশেন্টের একটা ধাত জানেন, যে পেশেন্টটার ম্যাক্সিমাম যদি মারাত্মক বাইরে থেকে কোনো অ্যাবনর্মালিটি কিছু না আসে, তাহলে এর বাইরে সে যাবে না, তার একটা ধাত আছে, জানা আছে তার।
সেই জন্য আমরা নর্মালি নোন যে ডক্টর আছে তাকেই দেখে। অ্যাস্ট্রোলজিও সেরকম, একটা ছকের ধাত বুঝতে অনেকটা সময় লাগে। তো সেই কারণে বলছি যে কথা শুনলে পুরো শুনবেন, আর নচেত পুরোটাই ডিসওবে করবেন। ওই মানে সে ভান করার মতন প্রিটেন্ড করা, এটা খুব বাজে নেচার। একটা বয়স্ক মানুষ যদি করে না এগুলো, এটা খুব খারাপ শোনায় বা খারাপ দেখায়। আমার বয়স দেখে কত মনে হয় জানি না, আমার এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে, এবং সেটা আমার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ বলেই আমার পিতামাতা আমাকে বলেছে। আমার তো জন্মানোর ডেট আমার মনে নেই, আমি ছোট থেকে শুনেছি, ওটা কোনোভাবে কোনো ডিসরাপশান করা নেই, একেবারে অ্যাকচুয়াল ডেট আমার ইউটিউব চ্যানেলে লেখা আছে। তো সেটা দেখে নেবেন। সুতরাং আমার থেকে পৃথিবী অনেকে বেশি দেখতে পারে, আমিও সামান্য ভগবানের আশীর্বাদে দেখেছি। তো সেই তরফ থেকে বলছি, একজন এজেড মানুষ বা আমার ছোট তো বললে কষ্ট হয়, তবুও তো মেরামতযোগ্য। এজেড মানুষ বললে তখন বেশি কষ্ট হয়। সে তাকে আমি পিতা বা কাকার বয়সের মানুষ যদি হয়। আচ্ছা, আর হচ্ছে যেটা এক্সপেন্ডিচারকে কিন্তু লেস করবার চেষ্টা করবেন। প্রচুর এক্সপেন্ডিচার বাড়াবে, কারণ অ্যাসেন্ডেন্টে শুক্র এসে ঢুকবে 25 তারিখের পর থেকে। তো আপনার ক্ষেত্রে কিন্তু ভোগ্যপণ্যের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন সুখভোগের, কারণ বৃহস্পতি তো তখন বারবার বলছি মানি ট্রেইল করাবে, মার্কেটের মধ্যে মানির আস্তে আস্তে ফ্লো আনতে শুরু করবে। তো আপনার হাতেও আসবে অটোমেটিক্যালি। তো যখনই আসবে আপনি কিন্তু সেটাকে ভোগ্যপণ্য ইউজ করবেন নিজের ব্যবসাকে এক্সপ্যানশন করবার জন্য। কারণ এরপরে যখন ধনুরাশিতে ঢুকবে জুপিটার, আপনাকে কিন্তু সেই জায়গায় বেটার ফল দেবে। মনে রাখবেন, রাহু কিন্তু অ্যাকচুয়ালি 9th হাউস থেকে ও আপনার অ্যাসেন্ডেন্টে, মানে উল্টো দিক থেকে নবম, সোজা দিক থেকে পঞ্চম দৃষ্টি প্রদান করছে। তার ফলে আপনাকে কিন্তু আপনার যে অর্থ যেটা আপনি জেনারেট করবেন বাই ডিন্ট অফ ইউর হার্ড ওয়ার্ক, সেটাকে কিন্তু বিপদগামী করতে পারে। অর্থাৎ আপনি একটা ফোন কিনলেন, তার তো ডেপ্রিসিয়েশন ভ্যালু মারাত্মক। আজকে যদি তার দাম 50,000 হয়, 3 মাস পরে 20,000 টাকা দাম। সেটা তো অ্যাসেট হতে পারে না। সেটা দিয়ে আপনি মনে করুন যে কিছু সোনা কিনে রাখলেন, এমন কিছু কিনে রাখলেন যেটাকে কাজে লাগাতে পারেন। এটা করার চেষ্টা করবেন। আর হচ্ছে যাদের লিভার, গল ব্লাডার, ইভেন প্যাঙ্ক্রিয়াস, 3টে অর্গানই সমস্যা আছে, কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, তারা কিন্তু খুব সাবধান, ডক্টর দেখিয়ে নেবেন। কোনো রকম ভয়ের ব্যাপার নেই, কিন্তু ফেলে রাখবেন না কোনো জিনিস। যাদের রিউমেটয়েডের সমস্যা রয়েছে, দাঁতে প্রবলেম আছে, দাঁতের প্রবলেম আমি বারবার বলেছি ফেব্রুয়ারি 8-10 তারিখ অবধি কিন্তু থাকবে। তো যারা, আমার এক ছোট ভাই আছে ডেন্টিস্ট আর কি, ও আমাকে বলে মাঝে মাঝে, তো ছোট ভাই মানে একেবারে নিজের ভাই, তো মানে রক্ত সম্পর্কের ভাই, তো সে আমাকে বলে আমার এখন খুব পেশেন্ট হচ্ছে, প্রায় রোজই মানে এক্সট্র্যাক্ট করতে হচ্ছে আর কি। তাই বললাম ভালো। তো একজন, আমি উদাহরণ দিয়ে বলেছিলাম একদিন, খুব খারাপ উদাহরণ এগুলো, যে মনে করুন শ্মশানের পাশে বসে যে মৃতদেহের জন্য খাট বিক্রি করে, সে সকালবেলা কি বলে? ভগবানের কাছে তো প্রে করে যে আমার ব্যবসা বাড়াও, বলবেই। তার ব্যবসা বৃদ্ধি কিসে হবে? মানুষ মরে গেলে তবেই তার খাট বিক্রি হবে। বা যে ধরুন মৃতদেহের জন্য এই গোল মতন ফুল আছে না, যে অবিচুয়ারি আমরা দিই, সে যা ফুল বানায়, সে কি বলবে যে আজকে একটু বেশি হোক সংখ্যাটা? অবভিয়াসলি সেরকম বলবে না যে কোনো প্রিম্যাচিওর মানুষ মরে যান, এরকম কিছু। কিন্তু তার ব্যবসা বৃদ্ধি হবে দ্বারা, এটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য। তো চেষ্টা করবেন সবসময় যে ভ্রমিত না হয়ে সেটাকে প্রপার জায়গায় ইউটিলাইজেশন করা। ধনু রাশি লগ্নের ক্ষেত্রে বলতে পারি, সেটা হচ্ছে 1st এবং 4th হাউসের লর্ড, সে আপনার 5th হাউসে রয়েছে। এটা কিন্তু সন্তানের বিকাশের ক্ষেত্রে খুব বেটার আছে। কিন্তু 4th হাউসে রাহু থাকার জন্য আপনাকে যেটা করবে, আপনার মেন্টাল যে জায়গাটা, সেটাকে কিন্তু একটু পয়জনাস করে দেবে। আপনি কিছু ক্ষেত্রে জটিল চিন্তা ভাবনা করবেন, কিছু ক্ষেত্রে চিন্তার মধ্যে গুণগত মানের অভাব ঘটবে, কিছু ক্ষেত্রে মনে করুন আপনার জীবনে এমন কিছু অপোজিট জেন্ডার আপনার লাইফে আসতে পারে, যারা কিন্তু লং রানে আপনার ক্ষেত্রে খুব মানে শুভ ফল প্রদানকারী হবে না। সে ব্যাপারেও কিন্তু সাবধান থাকবেন। আর জুপিটার আপনাকে কিন্তু 23শে জানুয়ারির পর থেকে আপনাকে টানা ভালো ফল দিতে থাকবে, কিন্তু বিশেষত ইকোনমিক্যালি, সোশ্যালি,
মেন্টালি আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি কাজের জায়গা আপনাকে ভালো দেবে এবং ভীষণ ব্যস্ত করে দেবে। আপনি মানে কাজের মধ্যে এত পরিমাণে ইনভলভড হয়ে যাবেন যে আপনি আপনার যে আমাদের যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জায়গাটা থাকে, আমরা কাজ করি কেন, সেটা হচ্ছে তো আমাদের যাতে একটা শান্তির জায়গা থাকে যেখানে, সেইটা কিন্তু আপনি পাবেন না। কিন্তু ইকোনমিক্যালি আপনি যদি মনে করেন যে না আপনার এই সময় অর্থের প্রয়োজন আছে, কত ইনভেস্ট আছে, আপনি কিছু ইমুভেবল প্রপার্টি পারচেস করতে চান এই সময়, তাহলে সেই অনুসারে কিন্তু আপনাকে বেটার ফল দেবে। ইভেন আপনার কমার্শিয়াল প্লেসেসেও কিন্তু কেনার যোগ আছে, নতুন ব্যবসা শুরুর যোগ আছে, মানি রিলেটেড জায়গায় যোগ আছে। 10th হাউস যেহেতু বুধের ঘর, আমি বহু ক্ষেত্রে অ্যাডভাইজারির কাজ দেখেছি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হোক, সেটা কোনো ট্যাক্স কনসালটেন্ট হোক, সেটা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, আপনি কাজ করে না ক্লান্ত হবেন না কখনো। মানে আপনার 12th হাউসে শনির দৃষ্টি আছে এবং সর্বোপরি 5th হাউসেও শনির দৃষ্টি আছে, তো এবং 9th হাউসে স্যাটার্নের দৃষ্টি আছে। তো যার দরুন আপনি প্রচুর ওয়ার্ক জেনারেট করতে পারবেন। মানে আপনি মনে করুন একটা কনসার্ন চালান যেখানে 5 জন মানুষ কাজ করেন, তো তারাও কিন্তু আপনার দ্বারা যথেষ্ট উপকৃত হবেন, অন্তত ইকোনমিক্যালি তো অবশ্যই হবেন। তবে আপনি যতটা কাজ করতে পারছেন, আপনি তো জানছেন না তাদের ছক কীরকম, চেষ্টা করবেন তাদের একটা মিনিমাম রিলিফ দেওয়ার। হ্যাঁ, কারণ আপনার এখন প্রচুর কাজ করবার জায়গা তৈরি হবে এবং সামাজিকভাবেও আপনার প্রতিপত্তি মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। আমি বলবো যে দুটো জায়গা থেকে সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে হার্টে কোনো অলরেডি ট্রাবল রয়েছে কিন্তু আপনি কোনো কারণে সেটাকে ওভারলুক করছেন, ওষুধ খেয়েও হয়তো ভাবছেন গ্যাসের ব্যথা অ্যান্টাসিড খেয়ে নিলেন, এখন তো অ্যাস্ট্রোলজার আর ডাক্তার মোটামুটি সবাই যে ঘরেই যাবেন আছে, তো সেই হিসাবে খেয়ে নিলেন। আরে বাবা, একটা মানুষ 6 বছর পড়াশোনা করে তারপরে একটা রেজিস্ট্রেশন পায় গভর্নমেন্টের থেকে, তারপরে সে MBBS লিখতে পারে তার নামের পাশে, তো তাকে অমর্যাদা করবেন না। হয়তো আপনি ঠিকই ওষুধ খেলেন, কিন্তু সেটা হয়তো আপনার সে ক্ষমতাটা নেই, তো সেটা দয়া করে করবেন না। একবার দেখিয়ে নেবেন তাকে, দেখিয়ে তারপরে সে যদি সেই ওষুধও দেয় তবুও খাবেন, সেটা আপনার ক্ষেত্রেই ভালো হবে। আর এটা হার্টের ক্ষেত্রে বললাম। আর 2 নম্বর হচ্ছে যাদের একদম লোয়ার অ্যাবডোমেন, একদম লোয়ার ইন্টেস্টাইন কোলনের জাংশনে যাদের কোনো প্রবলেম দেখছেন, যে ব্লাড ডিসচার্জ হচ্ছে আপনার স্টুলের সাথে কোনোভাবে, এরকম কিছু হচ্ছে, ফাইলস ফিশারের ইন্টারনাল ফাইলসের প্রবলেম হচ্ছে, তাহলেও কিন্তু অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন, ব্যাপারটা নিয়ে নেগলেক্ট করবেন না। আর বাম দিকের কিডনিতে যদি কোনো সমস্যা বোঝেন, ব্যথা হচ্ছে বা এই রিলেটেড কিছু কোমরের ওপর সাইডে, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাবেন। ব্যাপারটা ফেলে রাখবেন না, মনে রাখবেন কেতু আছে আপনার 10th হাউসে, আপনাকে কিন্তু যে কোনো কাজে আপনার মানে বিশেষত হেলথের জায়গায় যেখানে আপনাকে এরোড করতে পারে, ক্ষয় করতে পারে, সেই জায়গায় কিন্তু ও সবসময় চেষ্টা করবে আপনাকে দেরিতে অ্যাড্রেস করানোর। সেই ব্যাপারে সচেতন থাকবেন। আপনি যদি লেফটি হন, বা হাতি হন, তাহলে ভেহিকেল চালাবেন কিন্তু খুব সাবধানে। মকর রাশি লগ্নের ক্ষেত্রে বলে দিই, মকরের ক্ষেত্রে 12th এবং 4th হাউসের লর্ড জুপিটার, সে 4th হাউসে থাকবে এবং 4th হাউসে থাকবে মানে সে মার্গী হবে, গতি নেবে। এবং 9th হাউসের লর্ড বুধ আছে, সেই বুধও কিন্তু মার্গী হতে চলেছে। তো সব দিক থেকে আপনার উইন উইন সিচুয়েশন আছে। আপনার বিজনেস বলুন, আপনার পার্টনারশিপ বিজনেস বলুন, নর্মালি আমি মকরের লোকেদের দেখেছি বিভিন্ন রকম কাস্ট আয়রন, রট আয়রন, বিভিন্ন মেটালের কাজ করেন, বা বিভিন্ন ঔষধপত্রের কাজ করেন, বিভিন্ন বিউটি প্রোডাক্টের কাজ করেন। এই ধরনের কাজকর্মের সাথে আমি যুক্ত। অনেক সময় আমি বিভিন্ন ট্রাভেল এজেন্ট বা বিভিন্ন ট্যুরিজম সেক্টরে কাজ করতেও কিন্তু আমি দেখেছি মকরের মানুষদের। তো সেই জায়গায় আপনাকে অভাবনীয় গ্রোথ দেবে। যদি একটু দশা আপনার কনজিনিয়াল থাকে, আপনাকে কিন্তু সার্টেনলি ভালো গ্রোথ ও প্রদান করবে। বাড়ির বলুন, এক্সটেনশন বলুন, বাড়ির সাথে যে আন্তঃসম্পর্ক আছে তার ক্ষেত্রে, পরিবারের পিস ট্র্যাঙ্কুইলিটির ক্ষেত্রে
আপনাকে ভালো ফল দেবে। তবে আপনি মায়ের স্বাস্থ্যের ব্যাপারে, মায়ের যদি 66 বছরের উপরে বয়স হয়, 55+, 65+ যদি বয়স হয়, তাহলে কিন্তু মায়ের স্বাস্থ্যের ব্যাপারে ইরেসপেক্টিভ অফ দশা অন্তর্দশা আপনি কিন্তু নজর দেবেন। ছোটোখাটো কোনো ত্রুটি হলেও কিন্তু নজর দেবেন। এবং 9th হাউসে যেহেতু কেতু আছে এবং কেতু মঙ্গলের নক্ষত্রে রয়েছে, তো মঙ্গলের নক্ষত্রে যতদিন থাকবে ততদিন কিন্তু পিতার স্বাস্থ্যের ব্যাপারেও নজর দেবেন। মঙ্গলের নক্ষত্রে এখনো কিছুদিন থাকবে, আরো প্রায় 2 মাস, 2.25 মাস মতো, ততদিন পিতার স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু নজর দেবেন। আমি আপনার সার্বিকভাবে কিন্তু ডেভেলপমেন্ট লক্ষ্য করছি। যদি মানে কাজের ক্ষেত্রে আপনার স্যালারি ইনক্রিমেন্ট, প্রমোশন, আপনি যদি জব চেঞ্জ করতে চান, তাহলে আমি বলবো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4টে মাস সব থেকে বেস্ট টাইম। তবে ডোমেইন চেঞ্জ করবেন না বারবার। স্যাটার্নের মূল ত্রিকোণে যতক্ষণ আছে ততক্ষণ খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্ষেত্রে কিছু স্পেসিফিক ছক ব্যতি রেখে কিন্তু ডোমেইন চেঞ্জ করবেন না, তাহলে কিন্তু প্রাথমিক কিছু সমস্যা হতে পারে। কারণ স্যাটার্ন কর্মের প্ল্যানেট, তো সে আপনাকে অ্যাডজাস্ট হতে নতুন করে সময় দেবে, মানে টাইম নিয়ে নেবে। তার ফলে আপনার প্রাথমিক ক্ষেত্রে আপনি যে এফিসিয়েন্সি লেভেল ছিল তার থেকে ব্যাপারটা কিন্তু অনেকটা কমে যেতে পারে, সেই ব্যাপারে সাবধান থাকবেন আর কি। আর শরীরের ক্ষেত্রে অর্থোপেডিক পোর্শন থেকে সাবধান, বিশেষত লেগলেন বরাবর সাইটিকা রিলেটেড প্রবলেম থাকলে সাবধান। আর নার্ভের যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু ভীষণ সাবধান থাকবেন। কোনো রকম যদি অ্যাংজাইটি, হাইপার টেনশন, প্যানিক অ্যাটাক এই জাতীয় সমস্যা যদি পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু চিকিৎসকের সত্বর পরামর্শ নেবেন, কোনো রকম ডিলে করবেন না। আচ্ছা, কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 2nd হাউস এবং 11th হাউসের লর্ড হচ্ছে কুম্ভের ক্ষেত্রে বৃহস্পতি। সেক্ষেত্রে বৃহস্পতির অবস্থান থাকবে 3rd হাউসে এবং সে মার্গী হবে। তার ফলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যাপক এক্সপ্যানশন আপনাকে কিন্তু দিতে থাকবে 9-10 তারিখের পর থেকেই। এবং জীবনে মনে করুন বিবাহের জায়গা, সন্তানের জায়গা, সন্তানের আপলিফমেন্টের জায়গা আপনাকে কিন্তু ভালো দেবে। তবে এক্সপেন্ডিচার আপনার কিন্তু তাদের জন্য বেশ হবে। সেটা কিন্তু মানে আমি মেটাফর আকারে বললাম, বাট সেটা সর্বক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। রাহু রয়েছে, আপনি নিজেই দেখবেন যে আপনি সন্তানের জন্য হয়তো একটা ল্যাপটপ কিনতে গেছেন, আপনাকে যে কনফিগারেশন দিয়েছে আপনি তার থেকে হায়ার কনফিগারেশনই কিন্তু চলে যাওয়ার প্রবাবিলিটি আছে। ফলে এক্সপেন্ডিচার আপনার বাড়বে, বাট মানসিক তৃপ্তিটা কিন্তু আপনি পাবেন। যেহেতু আপনার 5th হাউসের লর্ড রয়েছে বুধ, এবং বুধ ডুয়ালিটির কারক সবসময়। আমি বহু ক্ষেত্রে দেখেছি এদের ক্ষেত্রে কিন্তু যমজ সন্তানের জায়গা। এবং 9th হাউসের লর্ড যেহেতু শুক্র, এবং শুক্র যেহেতু এই বছরে মানে 2024-এ কোথাও বকরি হচ্ছে না অল ওভার দ্য ইয়ার, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভাগ্যস্থানে বেটার ফল দেবে, কিন্তু রিগোরাস আপনাকে কাজ করাবে। কিন্তু যেটা আমি বৃশ্চিকের ক্ষেত্রে বলেছিলাম, ধনুর ক্ষেত্রে আপনাকে কাজের মধ্যে কিন্তু একেবারে পুরোপুরি এনগ্রোসড করে রেখে দেবে, আপনি উঠতে পারবেন না, মাথা তুলতে পারবেন না। তবে হ্যাঁ, ধনুর ক্ষেত্রে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে নিজের পিস ট্র্যাঙ্কুইলিটি নিয়ে চিন্তা করবার জায়গা ছিল না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেই, আপনি সেটা করতে পারবেন। এবং পরিবারকে আপনি আটমোস্ট প্রাধান্য দেবেন। নতুন কাজ যদি ব্যবসা এক্সপ্যানশন করতে চান, বিশেষত যদি কোনো ধরুন আয়রন ওর বা এরকম কোনো ধরুন যেখানে কলিয়ারি ইন্ডাস্ট্রি আছে সেখানে যদি কোনো ব্যবসা আপনি করতে চান, বা ধরুন যেখানে মাইন্স আছে এরকম জায়গায় ব্যবসা, যেখানে অয়েল আছে, যখন ক্রুড অয়েল তোলা হয় প্রচুর রিফাইনারিতে, প্রচুর বাই প্রোডাক্ট তৈরি হয় আমাদের, ভ্যাসলিন ক্রিম থেকে শুরু করে ন্যাপথলিন, সব প্লাস্টিক এভরিথিং, সেই রিলেটেড যদি কোনো ব্যবসা করেন আপনার জন্য কিন্তু ভালো ফল দেবে। এই মুহূর্তে কিন্তু আপনাকে বলবো, আপনি যদি কোনো ধরুন প্রমোটিং, কোনো ডেভেলপিং, কোনো ল্যান্ড রিলেটেড ওয়ার্ক, বা ধরুন কোনো ফিশারি, বা ধরুন কোনো খাবার কোনো বস্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, বা স্পাইসের ক্ষেত্রে আপনি যদি করতে পারেন, সেটিও আপনার ক্ষেত্রে কিন্তু
ভীষণ শুভ ফল প্রদানকারী হবে। স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু নজর দেবেন। স্ত্রী একটু ডমিনেট করতে পারে আপনাকে, বাট সেটাতে অতটা চিন্তিত হওয়ার কিছু নেই। উনি সত্যি কথাই বলবেন, এটা বলবেন, আপনি শুধু ইগোতে করবেন না। কারণ অ্যাসেন্ডেন্টে স্যাটার্ন শশযোগ নির্মাণ করে রাহুর নক্ষত্রে বসে থাকবে, তারপরে জুপিটারের নক্ষত্রে যাবে, এবং সব থেকে বড় কথা বর্গোত্তম সিচুয়েশনে থাকবে ফেব্রুয়ারির কিছুদিন পর থেকে মার্চের 6 তারিখ 7 তারিখ পর্যন্ত। তার ফলে একটু ইগো বৃদ্ধি করতে পারে। ইগো বৃদ্ধি করলে কখনো সেটাকে প্রকাশ করবেন না, তার কথা শুনবেন, ও আপনার ক্ষেত্রে খুব মানে ফ্রুটফুল হবে আর কি। বিশেষত আপনার মানিটারি জায়গাকে চ্যানেলাইজ করবার জন্য কিন্তু ফ্রুটফুল হবে। যদি যৌথ ব্যবসা করেন স্বামী স্ত্রী মিলে, সেটাও কিন্তু খুব বেটার। যদি পুরো পরিবার মিলে একত্রিত ব্যবসা করেন, যেটা কুম্ভের ক্ষেত্রে খুব প্রযোজ্য, করেন 3rd হাউস এবং 10th হাউস একই জন, সে মঙ্গল। তো মঙ্গল সবসময় ভাই বোনদের সাথে, বিশেষত ভাইদের সাথে ব্যবসাকে কিন্তু ইন্ডিকেটিভ। তো সেই ঘরে বৃহস্পতি ডাইরেক্ট হয়েছে এবং সে শুক্রের নক্ষত্র নেবে কিছুদিনের মধ্যে, 3রা ফেব্রুয়ারি থেকে। তো আপনার ক্ষেত্রে কিন্তু সব দিক থেকেই উৎকর্ষতা, এক্সেলেন্স আপনাকে প্রদান করছে। আপনাকেও বলবো লেগ লেন্থ রিলেটেড জায়গা থেকে সাবধান। আর শরীরে যদি কখনো অস্থি সংক্রান্ত জায়গায় কোনো দুর্বলতা দেখতে পান, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। গাউট, ফ্রোজেন শোল্ডার, জয়েন্ট পেইন, লিগামেন্টে সমস্যা, ইভেন বোন রিলেটেড জায়গায় যে মাসল আছে সেই রিলেটেড জায়গায় যদি কোনো সমস্যা দেখতে পান, তাহলে কিন্তু সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন। আর একদম আপার মিডিল অ্যাবডোমেনে, একদম স্টমাক থেকে মিডিল ইন্টেস্টাইন পর্যন্ত অংশে এবং তার দুপাশে পেটের যে ডাইজেস্টিভ অর্গানগুলো রয়েছে, লিভার আছে, তো খুব সাবধানে কিন্তু রাখার চেষ্টা করবেন। আর যারা স্মোক করেন, খুব বেশি পরিমাণে করেন, প্রথম তো চেষ্টা করবেন আস্তে আস্তে ছাড়া। একবারে ছাড়লে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। চিকিৎসকের পরামর্শ নেবেন, কিভাবে উনি গাইড করে দেবেন। তবে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। শনি যখন মীন রাশিতে যাবে, তখন কিন্তু আপনি যদি খারাপ দশায় থাকেন, তখন কিন্তু আপনার লাংসে ক্ষতি করবে। বয়স যদি 60-এর উপরে হয়, তাহলে অবশ্যই ক্ষতি করবে। সেই বিষয়ে এখন থেকে স্টেপ নেবেন। লাস্ট অংশ আজকে বলবো আলোচনা, সেটা হচ্ছে মীন লগ্ন রাশির ক্ষেত্রে। সেটা হচ্ছে লগ্ন বা রাশিপতি এবং 10th হাউসের লর্ড সে বৃহস্পতি, সে দ্বিতীয় অবস্থান করবে পরবর্তী 4 মাস এবং মার্গী হয়ে যাবে। তো মার্গী হওয়া মাত্র যেটা করবে, আপনার কাজের জায়গা, আপনার ব্যবসার জায়গা, আপনার সার্ভিসের জায়গা, আপনাকে কিন্তু রেকগনিশন, প্রমোশন, আপনার স্যালারি ইনক্রিমেন্ট, আপনার নতুন কাজের দিশা, কাজের ক্ষেত্রে আপনার প্রপার স্বীকৃতি, আপনার সিনিয়রের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে কিছুটা ধরুন একটু হার্ডশিপ তৈরি হয়েছিল আর কি, সেটা আপনাকে কিন্তু এক্ষেত্রে এরাডিকেট করতে বৃহস্পতি ফুল ফ্লেজেড সাহায্য করবে। হ্যাঁ, বিবাহের কোনো যোগ আমি দেখছি না। মাইনর কিছু যোগাযোগ আপনার আসতে পারে, কিন্তু বিবাহ রিলেটেড কোনো যোগ নেই, সেটা 7ই মের আগে নেই। তবে আপনি এ সময় পাত্রপাত্রী নির্বাচন করে রাখতে পারেন, এবং সেই যোগটা আপনার ক্ষেত্রে আছে ফেব্রুয়ারি মাসে একদম প্রথম দিক পর্যন্ত। তারপরে যোগটা কেটে যাবে, কিন্তু এই সময় সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। আচ্ছা, ফরেন থেকে কাজের যোগ আসতে পারে এবং সেটা কিন্তু পার্মানেন্ট কোনো সার্ভিস আসতে পারে। ফরেনে পার্মানেন্ট সেটেলমেন্টেরও কিন্তু যোগ দেখাচ্ছে। যারা হাজবেন্ড ওয়াইফ একসাথে ভাবছেন যে আমরা বিদেশে থাকবো, বা কেউ বিদেশে রয়েছেন, কারোর বিবাহের সম্বন্ধ এসছে, তার ছকে কিছু কানেকশন আছে, তিনি কিন্তু তেমন মনে করলে বিবাহ করতে পারেন। তবে জটক বিচার অবশ্যই করে নেবেন। এই জটক বিচার প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বহু মানুষ বলেন জটক বিচার করিয়ে বিবাহ দিয়েছি, তাও হয়নি। জটক বিচার আপনারা করেন কিভাবে? করেন তো এই কম্পিউটারের ছক যেটা, তো সেটা কি করে দেখবে? আপনার পাম দেখবে কি করে? জটক বিচারের ক্ষেত্রে যে 36টা পয়েন্ট আছে, সেই 36টা পয়েন্টের মধ্যে তো 18টা পয়েন্ট আপনার বডি রিলেটেড। তো সেক্ষেত্রে পাম তো আছেই, তার সাথে দেখতেই হবে
মানে একদম কম্পালসারি। তার সাথে মনে করুন শরীরের কিছু অর্গান, সেটাও একজন অ্যাস্ট্রোলজার সে একদম নিঃশব্দে সে কারো কথা অনুসারে সেটা দেখে নেয় তার ছকের প্রজেকশন অনুসারে। তো কম্পিউটার সেটাকে কি করে রিকগনাইজ করবে যে আপনাকে কিরকম দেখতে হলে কি হওয়া উচিত, আর করলেও তো সেটা যন্ত্র নির্ভর, এটা তো যন্ত্র নির্ভর কাজ নয়, এটা তো হিউম্যান ইন্টেলিজেন্স। তো তার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 36টা পয়েন্টের মধ্যে 18টা পয়েন্ট না ওই ছক রিলেটেড জায়গার ওপরেই প্রোগ্রামিংটা করা থাকে। আমি বলছি না, আমি এরকমও দেখেছি কারোর ক্ষেত্রে 15 এসছে 36, তাহলে সে আমাকে তর্ক করতেই পারে আপনি তো 18টা বলছেন, তো 18টা তো কনফার্ম, তাহলে তো 18 পয়েন্টের ওপরে সবার আসবে না, এরকম ব্যাপার নয়। যখন সফটওয়্যারটা তৈরি করা হয়, আমি যে সফটওয়্যারটায় ছক দেখি সেটা আমার নিজের তৈরি করা, আমি আমার এক বন্ধুর। তো সফটওয়্যারটার মধ্যে তৈরি করে দেওয়া যায়, যারা প্রসেসটা জানে সামান্য, তো সেক্ষেত্রে তৈরি করা যায় যেটাতে আপনার প্ল্যানেট পজিশন এরকম হলে ওটা ধরে নেওয়া হচ্ছে যে এই প্ল্যানেট এখানে বা এই প্ল্যানেট এখানে, তার সাপেক্ষে এটা এরকমই দিতে পারে, এটা কাছাকাছি ফল ধরে নেওয়া হয়, কিন্তু সেটা তো অ্যাকচুয়াল নয়। জোটক বিচার করতে গেলে পাত্র পাত্রীকে একসাথে অ্যাস্ট্রোলজারের সামনে আসতে হয়, তাদের ছক এবং হাত দুটো একসাথে দেখতে হয়, তবেই সেটা জোটক বিচার বলে। আর এই ফোনে ছক দেখা, এটা এই করোনা পিরিয়ডের পর থেকে এটা বেড়েছে, বেশি পরিমাণে বেড়েছে সব কিছু ফোনে। তো ফোনে এরপরে এমন ঘটনা সংঘটিত হওয়ার জন্য মানুষ বলবে যেটা মানুষ কখনোই ম্যানুয়াল ছাড়া সম্ভব নয়, তবুও সেটা চেষ্টা করবে, সেটা তো হবে না কখনো। শাস্ত্রে পরিষ্কার বলা আছে জাতক জাতিকা বা তার কোনো ব্লাড রিলেটেড কোনো লোক ব্যতি রেখে কারুর সামনে বা কারুর অ্যাবসেন্সে তার ছক বিচার করতে নেই, কখনো করাতে নেই। বহু মানুষ আমাকে বলে আমি কি দেখি না? হ্যাঁ দেখি। বহু মানুষ রিকোয়েস্ট করে, আবার এরকমও বলে হাতটা ছেড়ে দিন না দাদা, হাতটার কি প্রয়োজন আছে, শুধু একটু ছকটা দেখে, মানে আমি কি দেখবো তার ডাইরেকশনও আরেকটা মানুষই দিয়ে দেবে, তা আপনিই দেখে নিন, সব থেকে ভালো ব্যাপার। আপনি কোনো ডাক্তারবাবুকে গিয়ে বলতে পারবেন ডাক্তারবাবু স্টেথোস্কোপ লাগানোর দরকার কি, আপনি ওপর থেকে আওয়াজ শুনে বলে দিন না, আপনাকে বলবে আপনি বেরোন এখান থেকে, তো ভদ্রভাবে আপনাকে বলবে, আর কোনো ডাক্তারের কাছে যাবেন না কখনো। অ্যাস্ট্রোলজারদের না আমি দুদিকেরই আছে, সমাজের তো একটা সার্বিক কলিযুগ চলাকালীন একটা অবক্ষয় পরিলক্ষিত হয়, সর্বক্ষেত্রেই হয়। অ্যাস্ট্রোলজারদের মানুষ খুব ঠিক আছে গেলাম ঘুরতে ঘুরতে দেখা, এরকম নয় ব্যাপারটা। কথা বললে সেটা শুনতে হবে, আর না শুনলে যাবেন না, কে যেতে বলেছে আপনাকে। তো মিনের ক্ষেত্রে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু একটু টালমাটাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারে। মানে ওপরে আপনি শো করবেন যে আপনি খুব ভালো আছেন, কিন্তু ভেতরে কিন্তু আপনার মধ্যে এক ধরনের একটা হলোনেস তৈরি হবে। শতভিষা নক্ষত্র যেরকম এখন যেরকম স্যাটার্ন আছে বাইরের দিকে, ভেতরটা হলো শেপ, সেরকম একটা শেপ তৈরি হবে। বাইরে আপনি প্রচুর শো অফ করবেন কিন্তু অন্তঃশ্বাস শূন্য হবে। তো তার ফলে চেষ্টা করবেন সেই জায়গাটাকে মেরামত করার, যদি প্রপারলি রিটেইন করতে চান সেখানে। আর জোটক বিচারের ক্ষেত্রেও সেটা বলছি, জোটক বিচার যখনই করাবেন, যদি মনে করেন যে প্রপার জোটক বিচার করাবেন, তাহলে সবসময় সামনে নিয়ে আসবেন। কত রকম যে মানে অজুহাত দেয়, কি করে আনবো মেয়েকে, এটাকে ছাড়বে, আনবেন না। কে করাতে বলেছে আপনাকে জোটক বিচার? দিন বিয়ে। আমি আজ থেকে 10 বছর আগে দেখতাম যে যদি 10 জন লোককে দেখতাম, তাহলে দেখতাম হয়তো দুদিনে একটি মানে ডিভোর্স রিলেটেড সমস্যা আছে। আবার মানুষ বলে ডিভোর্স হবে কি, ডিভোর্স একটা আইনগত শব্দ, প্ল্যানেট কি বোঝে ডিভোর্স মানে কি? প্ল্যানেট বোঝে আপনি থাকতে পারবেন কি পারবেন না, আপনার সেপারেশন হবে কি হবে না। এক বাড়িতে থেকেও আইনগত ডিভোর্স না হয়েও দুটো মানুষের মধ্যে মানসিক ডিভোর্স যেতে পারে,
এরকম বহু মানুষকে আমি চিনি। তো সেই সূত্রে বলছি, ব্যাপারটাকে কোন শব্দ ইউজ করতে হয় সেটাও জানা দরকার। কিন্তু জোটক বিচার যদি প্রপারলি করতে চান তাহলে দুজনকে সামনে এনেই করতে হবে। ওটা ওই কম্পিউটারে করে এবার ওয়ান চান্স ইন এ মিলিয়ন সেটা মিলে গেল, ওই ঝড়ে বকমরের মতন ব্যাপার আর কি, সেটাই আপনি চালিয়ে দিলেন যেটাই ঠিক আছে। না, গন্ডগোল কিন্তু আমি দেখেছি বিবাহের 20 বছর পরেও হয়েছে, সেই বিবাহও কিন্তু ভেঙে গেছে। একদম স্পেসিফিক বলছি, আমার কাছে ইনফরমেশন আছে, এত বছর ধরে এই ফিল্ডে রয়েছে। সুতরাং জিনিসটাকে লাইটলি নেবেন না। বিবাহ এত সোজা জিনিস নয়, আবার এত কঠিনও নয়। তো বিবাহের যোগ ইমিডিয়েট নেই, সন্তানের যোগও কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে 7-8 তারিখের পরে আর দেখছি না। তবে আপনারা কিন্তু আপনাদের রাহু কেতু যতক্ষণ আপনাদের এই অ্যাক্সিস মানে কন্যা এবং মিনের অ্যাক্সিসের মধ্যে রয়েছে, মানে উল্টো বললাম, মিন এবং কন্যার অ্যাক্সিসের মধ্যে রয়েছে, ততক্ষণ পর্যন্ত স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল জায়গাটা রাখার চেষ্টা করবেন। মানে প্রিটেন্ড করবেন না যে আমি খুব ভালো আছি কিন্তু মেন্টালি আমি ভালো নেই, এই জায়গাটা কিন্তু করবেন না প্লিজ। আর আপনার মধ্যে যে একটা সোকল্ড অ্যাগ্রেশন বা এক ধরনের হতাশা, এগুলো কিন্তু দেখবেন 7-8 তারিখের পর থেকে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হতে থাকবে এবং কাজের জায়গা বেটার হবে। বাইরে থেকে কাজের যোগ আছে, টেকনিক্যাল ফিল্ডেও কাজের যোগ আছে। এমন হতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু ডোমেইন শিফট করার কিন্তু যোগ আছে, যে আপনি মানে একদম অন্য ফিল্ডে কাজ করছেন, হয়তো এখন ব্যাংকে কাজ করছেন, দেখা গেল পরে কোনো ম্যানেজমেন্টের ফিল্ডে কাজ করছেন যার সাথে ফাইন্যান্সের কোনো যোগ নেই, এরকম কিন্তু আপনার ক্ষেত্রে যোগ আছে। স্পাউসের ফ্যামিলির সাথেও কিন্তু ভালোভাবে রাখার চেষ্টা করবেন। আর নিজের বুদ্ধি, নিজের অ্যাকিউমেন্ট যেটা আছে সেটাকে কিন্তু সবসময় প্রপারলি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর অপরের বুদ্ধি দ্বারা পরিচালিত হবেন না, কোনো সময় কারোরই হওয়া উচিত না, আপনার ক্ষেত্রে তো হবেন না, আপনি কিন্তু মিসগাইডেড হবেন। তাহলে শরীরের ক্ষেত্রে বলবো ডাইজেস্টিভ ট্র্যাক এবং আপনার ক্ষেত্রেও কনস্টিপেশন রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ইউটেরাস ওভারি বোথ জায়গায় কিন্তু গন্ডগোল করতে পারে। আর যাদের স্কিনে প্রবলেম আছে, যাদের বিভিন্ন রকম এন্ডোক্রিন গ্ল্যান্ডে ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে ধরুন বিভিন্ন জাংচারে মানে যেটাকে আমরা জয়েন্ট পেইন বলি, এই রিলেটেড সমস্যা রয়েছে, হাত একটা লেভেলের বেশি ওঠাতে পারে না, শোল্ডারে খুব পেইন হয়, তারাও কিন্তু খুব সাবধানে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। যতটা সম্ভব চেষ্টা করবেন, এই সময়টা আপনার ক্ষেত্রে ভীষণ পজিটিভ ফল দেবে। আপনার কাজের জায়গা তো অবশ্যই দেবে, কাজের জায়গাটাকে এই সময় স্ট্রেনথেন করবেন, দেখবেন আপনি একটা ভালো মানে একটা অ্যাম্বিয়েন্স পাবেন সেই জায়গাটা, এবং মার্চের মধ্যেই জায়গাটা কিন্তু অ্যাসার্টেন হবে। ইমুভেবল প্রপার্টি কিনবার ইমিডিয়েট যোগ নেই, সেটা 17 এপ্রিলের পর থেকে যোগ তৈরি হবে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।